কুত্তা, তুই আমাকে কিস করলি কেন? আপু, তুমি আমাকে সবসময় পিচ্ছি বলো কেন? তাই দেখিয়ে দিলাম আমি পিচ্ছি কিনা। একবার তোকে হাতের কাছে পাই, দেখাবো মজা। কেন? কাছে পেলে কি আবারও আদর করতে দিবে? তাহলে আসবো। কুত্তা হারামি, তুই কি কখনো ভালো হবি না? আরে সিনিয়র, জানো আমি খারাপ ছিলাম কবে বলো? তোকে তো আমি... আদর করবে তো সেটা আমি জানি কলিজা। আয় না, আয়, দেখাচ্ছি তোকে কিভাবে আদর করতে হয়। না না না, থাক, আজকে আর লাগবে না। যে মিষ্টিটা খেয়েছি তাতেই পেট ভরে গেছে জানো। মিষ্টি মানে? তোমার ঠোঁটের মিষ্টির কথা বলেছি জানো। এখন তো তোমাকে বাচ্চা বলতে হয়, এত কিছু বোঝো আর এই সামান্য বিষয়টা বোঝো না। আচ্ছা, আবার যখন আদর করব তখন আদরগুলোর নাম বলে দিব, কেমন? কুত্তা, তোকে তো আমি... নীলাশা কথাটা বলেই ঈশানকে দৌড়ানি দিল। ওকে আর পাইকে এক দৌড়ে ঈশান বাসার মধ্যে ঢুকে গেল। নীলাশা সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলো। পিচিটার সাহস আছে বলতে হয়, নাহলে এভাবে কেউ কিস করতে পারে? দিন দিন ও আরো দুষ্টু হয়ে যাচ্ছে, সবসময় আমাকে জ্বালিয়ে মারবে। কথাগুলো ভাবতেই নীলাশার মুখে আপনা আপনি ওর মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। নীলাশা বুঝতে পারছে না ও ঈশানের মায়ে পড়ে যাচ্ছে, তাই ঈশানের দুষ্টুমিগুলো একদম অসহ্যকর লাগে, কারণ ও একটু বেশিই দুষ্টু। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছিল এতক্ষণ? তাহলে রবি নেটওয়ার্কের মতো সেই রকম পরিষ্কার করে বলি। ঈশান আর নীলাশা প্রতিবেশী, ওরা পাশাপাশি দুই ফ্ল্যাটে থাকে, তাই দুজন দুজনকে বেশি ভালো করেই জানে। ঈশা নীলাশার থেকে জুনিয়র, তারপরও বলে ও নীলাশাকে ভালোবাসে, কিন্তু নীলাশা ওর কথাতে তেমন পাত্তা দেয় না, সব সময় হেসে উড়িয়ে দেয়। ঈশা নীলাশাকে মন থেকে ভালোবাসে, তাই সব সময় ওর আশেপাশে ঘুরঘুর করে। প্রত্যেক দিন ওকে ভালোবাসি কথাটা বলে বলে কানটা ঝালাফালা করে দেয়। আজকেও কলেজে গিয়ে তাই করছিল, সেজন্য নীলাশা রেগে বাসায় চলে আসে। ঈশানও নীলাশার পিছনে পিছনে আসে আর ওকে দাঁড়াতে বলে, কিন্তু লামিয়া ওর কোনো কথা শুনছিল না, তাই বাসার কাছে আসতেই ঈশান নীলাশাকে নিজের কাছে টেনে নেয়। নীলাশা ছোটার চেষ্টা করলে ঈশানও ঠোঁটে একটা কিস করে দেয়। তারপর যেটা হলো সেটা তো আপনারা জানেন। নীলাশা বাসায় এসেও সে একই কথা ভাবতে লাগলো। আচ্ছা, ঈশানকে কি এতটা প্রশ্রয় দেওয়াটা ঠিক হচ্ছে? দিন দিন ওর দুষ্টুমি বেড়েই যাচ্ছে। যদি এর থেকে বেশি কিছু করে ফেলে, তখন তো আব্বু আম্মু আন্টি আঙ্কেল উল্টোপাল্টা কিছু একটা ভাববে, আর সব দোষটা আমার উপরেই এসে পড়বে, কারণ ও ছোট। উল্টোপাল্টা কিছু করলে সেটার দায় আমাকে নিতে হবে। অন্যদিকে ঈশান রুমে আসে, ভাবে নীলাশার সাথে আরেকটু দুষ্টুমি করবে, তাই ওকে নাম্বারে কল করে। নীলাশা রিসিভ করলো। ঈশান ওকে কিছু বলার সুযোগ না দিয়ে বলতে লাগলো, হ্যাঁ, জানো কি করে আমার সিনিয়র বাবনিটা? ও, তুই কুত্তা, তোকে বলেছি না তুই আমাকে ডিস্টার্ব করবি না, তারপরেও আমাকে কল করেছিস। আমি আমার বাবনিটাকে কল না করলে কাকে কল করব বলো জান? তোমার তো একটা ছোট বোনও নেই যে তাকে ডিস্টার্ব করব, তাকে জ্বালাবো, ওর সাথে প্রেম প্রেম খেলবো। বাজে ছেলে একটা, তোর মুখে কি কিছুই আটকায় না? তুই বুঝতে পারিস না আমি তোর থেকে সিনিয়র, তারপরে আমাকে এইসব কথা বলিস? আন্টি আঙ্কেল কি বিষয়টা বলবো নাকি? বলো জানো, বলো। জানো বললে তোমারই অসুবিধা হবে। যত তাড়াতাড়ি বলবে তত তাড়াতাড়ি আমাদের বিয়েটা হবে। আর তারপর? তারপর কি? তারপর কি তুমি সেটা তারপর কি তুমি সেটা বুঝতে পারো না? একটু আগে যেটা হলো সেটাই। একটু আগে কি হলো? ওই কুত্তা, ভালোভাবে বলবি নাকি ফোনটা রাখবো আমি? আরে বাবা, রোমান্স, রোমান্স, তুমি কি এইটুকু বুঝতে পারো না? তুমি আমাকে সবসময় পিচ্ছি বলো, এখন তো তোমাকে পিচ্ছি বলতে হয় জানো। দেখ ঈশান, তুই যেটা তুই যেটা চাইছিস সেটা সম্ভব না। আমি তোর থেকে 2 বছরের সিনিয়র, আর তুই আমার ছোট ভাইয়ের মতো। তাহলে এসব কি করে হয় বলতো? প্লিজ এরকম পাগলামি করিস না। জানো, আমি অত শত কিছু বুঝি না, আর আমি কোনো পাগলামিও করছি না। তোমাকে ভালোবাসি সেটা বোঝানোর চেষ্টা করছি। তুমি আমার ভালোবাসাটা বুঝতে চাইছো না। তুই কেন বুঝতে পারছিস না? তুই যেটা চাইছিস সেটা কখনো সম্ভব না, হবার নয়। আমার আর তোর মাঝে রিলেশন কখনো হবার নয়। তোকে আমি সেটাই কি করে বোঝাই? কেন হয় না? ভালোবাসতে সবই হয়। তাছাড়া কোনো জুনিয়র ছেলেকে সিনিয়র মেয়ে কি বিয়ে করে না নাকি? এখনকার দিনে তো এসব কতই হচ্ছে, আর মেয়েরা তাদের থেকে জুনিয়র ছেলেদেরই বেশি পছন্দ করে। তুমি আমাকে ভালোবেসে দেখো, আমি তোমার সব কথা শুনবো জান।
আমাদের বিয়ে হলে আমি তোমার সব কথা মেনে নিব, দেখো। তাও আমাকে একটু ভালোবাসো। তুই কি পাগল? যেখানে আমি তোকে ভালোবাসবই না সেখানে তুই বিয়ে অবধি নিয়ে যাচ্ছিস। তোর ভাবনা চিন্তা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে তুই পাগল হয়ে গেছিস, তোর মাথা না খারাপ হয়ে গেছে। নাহলে এইসব উল্টোপাল্টা উদ্ভট চিন্তা ভাবনা তোর মাথাতে আসতোই না। দেখ, তুই এরকম পাগলামি করবি না, নাহলে আমি খুব রেগে যাবো কিন্তু। আর রেগে গেলে কি করতে পারি সেটা তুই খুব ভালো করে জানিস। তুই আমাকে আর ডিস্টার্ব করবি না। জান, আমার ভালোবাসাটাকে তোমার কাছে ডিস্টার্ব মনে হয়? দেখো, একটা সময় তুমিও না আমাকে খুব বেশি ভালোবাসবে আর চাইবে আমি যেন তোমাকে ভালোবাসি। কথাটা বারবার বলতেই থাকে, কিন্তু তখন আর এরকমটা হবে না। তাই সময় থাকতে একটু বোঝার চেষ্টা করো। আমি না তোমাকে ছাড়া থাকতে পারি না, তাই বারবার তোমার কাছে আসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু বুঝতে পারছো না। একটা সময় ঠিকই বুঝতে পারবে, হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে। বুঝতে পেরেছি, তোকে ভালোভাবে বললে তুই ফোনটা কাটবি না, তাই তো? আমাকেই কাটতে হবে। শোন, তুই এরপর আমাকে আর ডিস্টার্ব করবি না। যদি করিস আমি আঙ্কেল আন্টিকে বিষয়টা বলতে বাধ্য হব। নীলাশা ফোনটা কেটে দেয়। ঈশান বারবার ফোন দিতে লাগলো। তখন নীলাশা রেগে ওর নাম্বারটা ব্লক করে দিল। তো 2 দিন পরের ঘটনা। বিকেলে ঈশান বাসার গলিতে ক্রিকেট খেলছিল। ব্যাটিং করার সময় হঠাৎই উপরের দিকে চোখ পড়তেই দেখে নীলাশা ছাদে দাঁড়িয়ে আছে। নীলাশা এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে। তখন ঈশান ওকে চোখ মেরে দেয়। এবার নীলাশা রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশান বারবার নীলাশাকে চোখ মারছিল, তখনও রেগে ছাদের অন্য দিকটাই চলে যায়। নীলাশাকে দেখার পর ঈশান খেলায় মনোযোগ দিতে পারল না। ভাবল, যাই, আমার জানুটার সাথে একটু দুষ্টুমি করে আসি। ঈশান যতক্ষণ না নীলাশার সাথে দুষ্টুমি করবে ততক্ষণে পেটের খাবার হজম হবে না। ঈশান দেরি না করে ওদের বাসার ছাদে চলে গেল। নীলাশা মুগ্ধ নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকে ওকে দেখতে একটু ফুরফুরে মেজাজের লাগছে। ঈশান গিয়ে ওর পাশে দাঁড়ালো আর বলল, জানো, তুমি বারবার আমার দিক থেকে চোখ ফিরিয়ে নাও কেন? তোমার মন তো চায় আমার প্রেমে পড়তে, আমাকে ভালোবাসতে। তাহলে বারবার কেন ইগো দেখিয়ে দূরে সরে যাও? জানো, দেখ, আমার মনটা আজকে ভালো আছে। আমি যাচ্ছি না রাগারাগি করতে। তোর সাথে কোনো রকম সিন ক্রিয়েট করতে যাচ্ছি না। আমি তোমার জুনিয়র পাবোটা। তাহলে তুমি আমার সাথে রাগারাগি না করলে কার সাথে করবে? আমি না তোমার জুনিয়র? ভুল আমার হতেই পারে, জানো। তুমি সিনিয়র বউ হিসেবে একটু শাসন করতেই পারো, জানো। আমি তাতে কিছু মনে করব না। সিনিয়র বউ মানে? দেখ, একদম আজে বাজে কথা বলবি না। বলছি না এইসব কথা কখনো বলবি না। দেখ, আমার মনটা ভালো আছে, আমি বারবার বলছি, তুই আমাকে রাগাবি না। তোমার সাথে একটু কথা বলতে আসলে তুমি এত রেগে যাও কেন? রাগ করার মতো কথা বললে তো রাখবই। নীলাশা কথাটা বলেই ঈশানের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। ঈশান আবারও ওর পাশে গিয়ে দাঁড়ালে নীলাশা বিরক্তিকর ভাব নিয়ে বলল, তুই বারবার আমাকে ডিস্টার্ব করছিস কেন? সব সময় আমার পিছনে পড়ে থাকিস। আমি এত সিন ক্রিয়েট করি, তারপরেও আমার পিছনে কেন আছিস? বুঝতে পারিস না আমি তোকে ইগনোর করি? কেন পড়ে আছিস আমার পিছনে? ওই যে বললাম ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে লাভ করি, তো তাই শত অপমান আর অবহেলাটা সহ্য করে পড়ে আছে। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। ইভেন ভালোবাসা তো দূরে থাক, সহ্য করতে পারি না। তারপরেও কেন আমার পিছনে পড়ে আছিস? বললাম না ভালোবাসি, তাই। ভালোবাসা? ভালোবাসা কিসের ভালোবাসা? বললাম না তোকে ভালোবাসি না। কেন বুঝতে পারছিস না? তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো বাসি। এখন আমি তোমাকে একতরফাভাবে ভালোবাসি। এমন একটা সময় আসবে তুমিও আমাকে অনেক ভালোবাসবে। আর এখন আমি তোমাকে যতটা বেশি নিজের লাইফে চাই, তখন তুমি আমাকে এর থেকে বেশি চাইবে। এমনটা কখনো হবে না। সবটা তোর ভুল ধারণা। যেখানে তোকে সহ্য করতে পারি না সেখানে তোকে ভালোবাসবো? আসলে তোর মাথায় না সমস্যা আছে। শোন, তোর সাথে কথা বলাইটা না আর দেয়ালের সাথে কথা বলাটা একদম শোন। তুই কিছু বললেও শুনবি না, তাই আমি আর তোকে কিছুই বোঝাবো না। এরপর সরাসরি তোর বাসায় বলতে বাধ্য হব। যদি সেটাই হয় তাহলে ভাববো আমার ভালোবাসাটা মিথ্যে ছিল। আচ্ছা, একটা কথা বলো তো, আগে তো তুমি আমার সাথে আগে এমন রাগি মোটে কথা বলতে না। তাহলে কি এমন হলো যার জন্য এমন অসহ্য মনে করো আমাকে? যেদিন থেকে তোমাকে ভালোবাসি সেটা প্রকাশ করেছি, সেদিন থেকে আমাকে ইগনোর করতে শুরু করেছো। আমার ভুলটা কি শুধু এইটাই যে তোমাকে ভালোবেসেছিলাম? বুঝতেই যখন পারছিস তাহলে আমার সামনে আসছিস কেন? ডিস্টার্ব না করলেই তো পারিস। নীলাশা আবারও ঈশানের থেকে দূরে যেয়ে কয়েক পা বাড়ালো।
তখন ঈশান ওর হাতটা ধরল। সাথে সাথেই নীলাশা প্রচণ্ড পরিমাণে রেগে গেল আর এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে ঈশানের দিকে ঘুরেই ঠাস করে ওকে একটা থাপ্পড় মেরে দিল। ঈশান ভাবতেও পারেনি নীলাশা এমন কিছু করবে, কারণ নীলাশা যতই রাগ করুক কখনো ওর গায়ে হাত তোলেনি, কিন্তু আজকে হঠাৎ করে এমন কিছু করে ফেলল। নীলাশার কাজের জন্য ঈশান হতবাক হয়ে যায়, মাথাটা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। নীলাশার রাগে গর্জন করে উঠল আর বলতে লাগলো, আসলে তোর লজ্জা নেই, থাকলে বারবার আমাকে ডিস্টার্ব করতি না। তুই কতবার বলবো ভুলে আমাকে স্পর্শ করবি না, তারপর তোর বেহায়ের মতো আমার কাছে আসতে হয়। নীলাশা কথাটা শেষ করতেই ঈশান একটু হেসে ওর দিকে তাকালো আর বলল, থাপ্পড়টা না হয় তোমার ভালোবাসা হিসেবেই নিলাম, সমস্যা নেই। যখন তুমি আমাকে ভালোবাসবে তখন তোমাকে আদর করে সবটা শোধ তুলব, দেখবো তখন কি করে আমাকে এভাবে দূরে সরিয়ে রাখো। আসলেই তোর কোনো কমন সেন্স নেই, আর লজ্জা শরম সেটা অনেক আগেই উঠে গেছে। আমি তো তোকে যতবার দূরে সরিয়ে দিই ততবার বেহায়ের মতো আমার সামনে চলে আসিস। যারা ভালোবেসেছে তাদের কবেই বা কমন সেন্স হয়েছে, আর সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেলে লজ্জা শরমটাকে দূরে রাখতে হয়, নির্লজ্জ বেহায়া হতে হয়। আসলে কি জানো তো, ভালোবাসলে না এসব চিন্তা করলে প্রিয় মানুষটার সামনে আসা যায় না। আমি কাকে কি বলছি? তোকে বোঝানোই আমার ভুল হয়েছে। আমি তোকে যতই বোঝাই তুই সেটা যেটা চাস সেটাই কখনো সম্ভব না, বুঝেছিস? তারপরেও তুই সেই কথাটাই ঘুরে ফিরে আবার বলিস। আচ্ছা, তুই আমাকে ভালোবাসিস না, সেটার প্রমাণ আছে তো তোর কাছে? কি প্রমাণ চাও তুমি? কি করতে পারবি আমার জন্য? তুমি বলো আমাকে কি করতে হবে, তোমাকে বোঝার জন্য আমি সেটাই করব। তুই আমাকে ভালোবাসিস না, মরতে পারবি আমার জন্য? নীলাশার কথাতে ঈশান নিশ্চুপ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান ভাবতে পারেনি নীলাশা এমন কিছু বলবে। কি রে বল, পারবি মরতে আমার জন্য? মরতে পারলে খুশি হবে? হ্যাঁ, হব। তুমি রাগ করে এমনটা বলছো, মন থেকে বলছো না তাই না? আমি সবটা মন থেকেই বলছি। কি রে বল, পারবি আমার জন্য মরতে? মরে গেলে তো আর তোমাকে দেখতে পাবো না। তোমার সাথে দুষ্টুমি কে করবে জানো? তখন চাইলেও আমাকে বকা দিতে পারবে না। মৃত্যুর কথা বললেই ভালোবাসা হারিয়ে গেল? শোন, তুই আমাকে ভালোবাসিস না, সবটাই তোর আবেগ। একটা সময় ঠিকই সবটা ভুলে যাবি। আর শোন, তুই কোনো প্রমাণ দিতেও হবে না, আর যদি দিতে হয় তাহলে দয়া করে তুই আর আমার সামনে আসিস না। সেটা সম্ভব না জানো, তোমাকে ভালোবাসি বলেই কাছে আসি। আসলে কি জানো তো, জানো খুব বেশি ভালোবাসি তো তাই বারবার তোমার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে এতটাই তুচ্ছ ভাবছো, মনে হচ্ছে আমার ভালোবাসাটা তোমার কাছে খুব সস্তার বস্তু হয়ে গেছে। একটা সময় আসবে যখন খুব বেশি দেরি হয়ে যাবে আর তুমি খুব বেশি কথা বলার চেষ্টা করবে আমার সাথে, কিন্তু তখন না এই মানুষটা চুপ করে গেলে তোমার এত বেশি কষ্ট হবে যেটা তুমি নিতে পারবে না। তোকে আমি বোঝাতে পারবো না কোনোদিন। শোন, তোকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, তুই আর ভুলেও আমার কাছে আসবি না। যদি আসিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নীলাশার রাগে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নেমে গেল। ঈশান ছাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো আর হাসতে হাসতে ভাবলো, আসলেই আমি নির্লজ্জ হয়ে গেছি, জানো তো জানো, তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তাই নির্লজ্জ আর বেহায়ার মতো বারবার তোমার কাছে ছুটে আসি। তারপরও বোঝাতেই পারি না কতটা ভালোবাসি। কি করলে বুঝতে পারবে বলো তো? হয়তো সেটা আর কখনো সম্ভব হবে কিনা জানি না, খুব বেশি কষ্ট হবে তোমাকে ছেড়ে দূরে থাকতে। জানি না কি করে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এখন এত বেশি ভালোবাসি একটা দিনও তোমাকে ছাড়া আমার পক্ষে না কাটানো সম্ভব না। যেদিন তোমাকে না দেখে বুকের ভেতরে খুব বেশি যন্ত্রণা হয়, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, মনে হয় মরেই যাব। জানি না কখনো বোঝাতে পারবো কিনা। রাতে ঈশান বাসায় আসতেই আম্মু ওকে ডেকে নিজের রুমে নিয়ে গেল। তখন ঈশান বলতে লাগলো, কি হয়েছে আম্মু, তুমি কিছু বলবে? সারাদিন কি এমন কাজ করো বলো তো? এদিকে ওদিকে শুধু ঘুরে বেড়াও শুধু। আম্মু কই, না তো তেমন কিছু না, একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। কিছু না হলেই ভালো। আমি যেন শুনতে না পাই তুমি এমন কোনো কাজ করেছো যার জন্য আমাদেরকে কারোর সামনে ছোট হতে হয়, মাথাটা নত করতে হয়। তুমি তো জানো তোমার আব্বুর কতটা সম্মানীয় ব্যক্তি। তোমার আব্বু যদি এমন কিছু টের পায় কিংবা বুঝতে পারে তাহলে তোমার কি হাল করে ছাড়বে তুমি সেটা বুঝতে পারছো না। আম্মু আমি আবার এমন কি করলাম যার জন্য তোমাদের মাথা হিট হবে?
আর তুমি আমার থেকে একটা ভালো ছেলে এই এলাকাতে খুঁজে পাবে বলো? আমি কোনো 7-এও নেই আর 5-এও নেই। সেটাই যেন থাকে। আমি তোমাকে বুঝিয়ে বললাম, কিন্তু এমন কোনো কাজ করো না যার জন্য সবার সামনে মাথাটা হেট হয়ে যায়। আম্মু, বললাম তো এমন কোনো কাজ করব না যার জন্য তোমাদের ছোট হতে হয়। আর কখনো এমনটা করেছি? তোমরা দেখেছো ছোটবেলা থেকে কোনো ঝামেলায় জড়িয়েছি আমি? করণে করতে কতক্ষণ? তাই দেখো, যেটা করবে সেটা ভেবে চিন্তে করবে। আমি তোমাকে ভালোভাবে বোঝাচ্ছি। দেখো আব্বু, সম্মানটা করতে অনেক সময় লাগে আর ভাঙতে বেশি সময় লাগে না। এমন কোনো কাজ করো না যার জন্যে তোমার আব্বু তাতে খুব হার্ট হয়। ঈশান বুঝতে পারছে আম্মু হয়তো কিছু আজ করতে পেরেছে। তাই ঈশান আম্মুর কাছে এসে মুখের দুপাশে হাত দিয়ে আম্মুর কপালে একটা চুমু দিয়ে বলে, আরে মেরি মা, তুমি তো জানো তোমার ছেলেটা কতটা ভালো। আর তুমি কখনো দেখেছো আমি কোনো ঝামেলায় জড়িয়েছি? তুমি বলেছো, আমি বুঝতে পেরেছি। তোমাদের আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আম্মু শোনো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্লিজ খেতে দাও। ঈশান কথাটা ঘোরানোর জন্য খাবারের বাহানা দিল। মাথায় বারবার ঘুরপাক খেতে লাগলো। আম্মু বিষয়টা জেনে গেল না তো? তাহলে কি নীলাশা বলে দিয়েছে সবটা? না না না, সেটা হলে আম্মু আরও রিয়াক্ট করতো। তো রাতে আবু বাসায় আসলে খাবার টেবিলে বলতে লাগলো, শোনো আব্বু, তোমাকে অফিসের কাজের জন্য একটু শহরের বাইরে যেতে হবে। কেন আব্বু, হঠাৎ আমাকে বাইরে যেতে হবে কেন? কেন, কোনো সমস্যা আছে তোমার? না মানে আব্বু, আমি তো অফিসের কাজগুলো তেমন জানি না, তার উপর আমার ওসব ভালো লাগে না। এখন বুঝতে পারো না, তাই বলে কি বুঝতে হবে না? আজ না হয় কাল তোমাকেই তো অফিসে বসতে হবে। কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়, যেতে বলছি যাবে। আমার এখানে অনেক চাপ, তাই যেতে পারছি না। আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, তাহলে এত হাই পাওয়ার হওয়ার কি আছে? আব্বু প্লিজ, আমি এখন যেতে পারবো না, সামনে আমার এক্সাম, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না। তোমাকে কোনো কাজ করতে বললে তুমি এত বাহানা দাও কেন? 7টা দিনেরই তো ব্যাপার, আর তোমার পরীক্ষার আরও 6 মাস বাকি আছে, সেটা আমি ভালো করেই জানি। আর তুমি যে পড়ালেখা করো, তাতে যে কি ফলাফল পাবো সেটা জানা আছে। যেটা বলেছি সেটা করো। আব্বুর কথাতে ঈশানের মাথায় বারবার ঘুরপাক খেতে লাগলো। এখান থেকে গেলে নীলাশার সাথে দেখা হবে না, ওকে জ্বালাতে পারবে না। তার উপর ঈশান একটা দিন ওকে না দেখে থাকতেই পারে না। তাই বলল, আব্বু আমার কথাটা। আব্বু, তোমার আব্বুর মুখে মুখে কথা বলো কেন? আব্বু তোমাকে কাছে কখনো কিছু করতে বলে? বলো। তুমি তো অফিসের কোনো কাজেই নিজেকে জড়াতে চাও না, সব সময় এড়িয়ে যাও। কেন বলো তো? তোমার আব্বুর বয়স হয়েছে, এরপর তো তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। তাহলে এখন একটু কাজ করলে সমস্যা কিসের? নাকি অন্য কোনো কারণ আছে এত বাহানা দেওয়া? আম্মু, অন্য কারণ থাকবে কেন? তুমি কি যে বলো না। আচ্ছা ঠিক আছে, কবে যেতে হবে বলে দিও, আর তুমি একটা হোটেল বুক করে দিও, তাহলেই হবে। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব কিছু রেডি করে রেখেছি। তুমি গিয়ে শুধু মিটিংগুলোতে অ্যাটেন্ড করবে। ওইখানে আমাদের অফিসের ম্যানেজার আছে, উনি সবটা সামলে নিবে। ঈশানের যেতে ইচ্ছে করছিল না। আব্বু আম্মু যেন কিছু আন্দাজ করতে না পারে সেজন্য যাবে বলল। তো পরদিন সকালেই ঈশানকে চট্টগ্রাম চলে যেতে হলো। পরদিন কয়েকটা মিটিং অ্যাটেন্ড করলো। এভাবেই ব্যস্ততার মধ্য দিয়ে 7টা দিন কেটে গেল। এই 7টা দিনে ঈশান নীলাশাকে এত বেশি মিস করেছে যেটা হয়তো ওকে বোঝাতে পারবে না। ঈশান কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছিল না, কারণ এখন নীলাশা এখন ওর একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। ঈশানের নিজেকে প্রচণ্ড পরিমাণে শূন্য লাগছিল। মনে হচ্ছিল একটাবার নীলাশার ভয়েসটা শুনতে পেলেও একটু মনটা শান্ত হতো। কিন্তু নীলাশা ওর নাম্বারটা ব্লক করে রেখেছে, তাই চাইলেও কথা বলতে পারছে না। আননোন নাম্বার থেকে কল করলেও রিসিভ করছে না। নীলাশা খোঁজ খবর নেওয়ার জন্য ঈশানের ফ্রেন্ড আকাশকে কল দেয়। আকাশ ফোনটা রিসিভ করতেই বলে, কিরে সিনিয়র আপু পাগলা, কোথায় গিয়েছিস? তোকে এই 7টা দিন যাবৎ দেখছি না, কি হয়েছে বলতো? আর বলিস না। ওকে বললাম না, আমি বলি তুই শোন। আবে বাল,
তুই মজা করিস না তো, এমনিতেই মন মেজাজ বেশি ভালো নেই, তার উপর তুই এরকম মজা করছিস। মন মেজাজ ভালো নেই মানে? কে আবার কি করে দিল? নাকি খালি ঘর করে ছেড়ে দিয়েছে? থামবি নাকি আমাকে ফোনটা কাটতে হবে? আগে বল নীলাশা কেমন আছে রে? নীলাশা মানে এই না কিছুদিন আগেও আপু বলতে, তাহলে আজকে আবার নাম ধরে রাখছিস? আরে ভাই, নীলাশার সামনে ওর নাম ধরে ডাকলে ও রাগারাগি করে, তাই তখন আপু বলি। এখন বল আমার কলিজাটা কেমন আছে? বেশ ভালোই আছে। মনে হচ্ছে তুই চলে যাওয়াতে অনেক হ্যাপি আছে, কারণ তুই হয়তো ওনাকে ডিস্টার্ব করছিস না। কি বলছিস? না না, এমনটা হতে পারে না। আমার জান তো আমাকে ভালোবাসে, আর আমি সেটা জানি। দেখ ভাই, যেমনটা দেখেছি তেমনটাই বললাম। তোর বিশ্বাস না হলে তুই অন্য কাউকে জিজ্ঞেস করে দেখিস। আর যদি তাই না হতো তাহলে নীলাশা আপুকে এতটা হাসি খুশি দেখতাম না। তুই নেই যার জন্য এতটা হাসি খুশি আছে, সবার সামনে কত হাসি খুশিভাবে আড্ডা দিচ্ছে। সবার সাথে মানে? আবার কোন ছেলের সাথে আড্ডা দিয়েছে? ঠিকই ধরেছিস। তুই তো জানিস নীলাশা আপুর একটা অভ্যাস ছেলেদের সাথে আড্ডা দেওয়া, কিন্তু বুঝতে চায় না যে ছেলেরা ওনার দিকে কী নজরে তাকায়। ছেলেগুলো যে চোখ দিয়ে ওনাকে গিলে খায় সেটা উনি বুঝতেই চায় না। তোকে বলছি না তুই একে একটু দেখে রাখিস। আর কলেজের কয়েকটা বড় ভাই তো নীলেশার দিকে কি নজরে তাকায় তুই সেটা জানিস। তুই কে বারণ করতে পারলি না ওনাকে? দেখ, ওনার সামনে গিয়ে এসব কথা বলে আমার থাপ্পড় খাবার কোনো ইচ্ছা নেই। আর গার্লফ্রেন্ডটা তোর, যেখানে তোর কথাই শোনে না আর সেখানে আমার কথা শুনবে কি করে? তার উপর না আছে তোদের মধ্যে কোনো রিলেশন, তুই শুধু একতরফাভাবে ওনাকে ভালোই বাসিস। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। এমন কথা শুনে ওর বেশ খারাপ লাগলো। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। নীলাশাকে যেটা করতে বারণ করে ও সেটাই বেশি বেশি করে। ঈশান ফোনটা কেটে দিল। পরদিন সকালে ও বাসায় চলে আসে। সারাটা দিন রেস্টে নিল, আর কোথাও গেল না। শুধু নীলাশার কথাই ভেবে গেল। সাথে দেখা করার জন্য ওর বাসায় যাই। তারপর দিন ঈশান কলেজে চলে আসে। এসে আকাশের সাথে দেখা করে। ওকে নীলাশার কথা জিজ্ঞেস করলে ও বলে, কোথায় আর থাকবে, দেখ গিয়ে কোনো ছেলের সাথে আড্ডা দিচ্ছে। আকাশের কথাই ঈশান কিছু একটা ভাবলো। তারপর সেখানে আর দাঁড়ালো না। নীলাশার ক্লাসের দিকে চলে আসলো। নীলাশা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। ঈশান ওর সামনে এসে দাঁড়াতে ও একবার ঈশানের দিকে তাকিয়ে তারপর ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে আড্ডায় মনোযোগ দিল। ঈশানকে দেখে নীলাশার একটা ফ্রেন্ড বলতে লাগলো, নীলাশা, দেখ তোর জুনিয়র বয়ফ্রেন্ড এসে গেছে, কথা বল না একটু ওর সাথে। তোকে বলছি না এসব কথা বলবি না। নীলাশার দৃষ্টি আকর্ষণ করতে ঈশান বলল, কেমন আছো তুমি? কেন আছি সেটা তোকে বলতে হবে? বলছি না আমার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করতে আসবি না। এই সামান্য কথাতে এত রিয়েক্ট করার কি আছে? 7টা দিন তোমাকে দেখিনি, তাই জিজ্ঞেস করলাম কেমন আছো। একটাবার তো খোঁজখবর নিয়েও দেখতে পারতে আমি কোথায় আছি, কেমন আছি। তুই কে রে? তোর সাথে আমি কথা বলতে যাব, তোর খোঁজ খবর নিতে যাব? আর কতবার বোঝাবো যে তোকে আমার সহ্য হয় না? তুমি সবসময় এইভাবে কথা বলো কেন? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি এই সামান্য কথাটুকু বলে? তুই বলবি কেন? তোকে বলছি না তুই আমাকে ডিস্টার্ব করবি না, তার উপরে বারবার আমার সামনে আসিস। তুই জানিস না তোর চেহারাটা আমার দেখতে ইচ্ছে করে না। নীলাশার ফ্রেন্ড ওর এমন রাগান্বিত কণ্ঠ শুনে মজার ছলে বলল, নীলাশা, তুই এমনভাবে কথা বলিস কেন? পিছিটা তোকে কত ভালোবাসে, আর তুই সেটা বুঝতেই পারিস না। হ্যাঁ আপু, ঠিকই বলেছেন, পিচ্ছি ছেলে। ভালোবাসায় কোনো বয়স মেটার করে না। আপনার বান্ধবীকে সেটা বোঝাতেই পারছি না। খুব বেশি ভালোবাসি তো, তাই ওর কাছে নির্লজ্জ ব্যয় হয়ে গেছে। কি করব বলেন, দূরে থাকতে পারি না। মাত্র 7টা দিন দূরে ছিলাম, তাই নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। দেখেছিস ও তোকে কত ভালোবাসে, আর তুই কিনা এইভাবে কথা বলছিস ছেলেটার সাথে। নীলাশার বান্ধবী কথাটা বলেই হাসতে লাগলো, যার জন্য রাগে নীলাশার গা জ্বলে যাচ্ছিল। ওদের এমন বিহেভিয়ারে ঈশানের বেশ খারাপ লাগছে। তারপরও একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল। ঈশানের কথাই নিমেষেই সবার হাসিটা মিলিয়ে গেল। ও আবারও বলল, জানেন তো আপু, সত্যিকারের ভালোবাসা না এই পৃথিবীতে কোনো মূল্য নেই। খুব বেশি ভালোবাসি তো, তাই আপনার বান্ধবীর কাছে আমি অবহেলার পাত্র হয়ে গেছি। আজকে
তেমন আপনাদের কাছেও হাসির খোরাক হলাম। আচ্ছা, আমার নাম্বারটা কি সারা জীবন এভাবে ব্লক করে রেখে দেবে? একটাবার তো ব্লগটা খুলতে পারতে। তোমার সাথে 7টা দিন যাবৎ কথা হয় না, এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছো। অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তাই না ভালোবেসে? যখন বুঝতেই পারিস ভালোবেসে অন্যায় করেছিস, তাহলে ডিস্টার্ব কেন করতে আসিস? তোকে আর কতবার বলতে হবে আমি তোকে ভালোবাসি না, বাসি না, বাসি না? এরপরেও একটা কুকুরের মতো আমার পিছনে পড়ে আছিস। ঠিকই বলেছ, যারা ভালোবাসে তাদের শেষ পর্যন্ত আপন মানুষটার কাছে কুকুর হতে হয়। আজকে আমি সেটাও বললাম। ঈশানের কথায় নীলাশার রিয়াক্টও করলো না, কিন্তু সেখান থেকে উঠে চলে গেল। জানে ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না। ঈশান বেশ খানিকটা সেখানে দাঁড়িয়ে থেকে ক্লাসে চলে আসে। তারপর একটা জায়গায় বসলেই আকাশ এসে ওর পাশে বসে, ওর কাঁধের উপর হাত রাখলো। ঈশান অসহায়ভাবে ওর দিকে তাকাতেই আকাশ বলতে লাগলো, এত অবহেলা করে তারপরেও বারবার ওনার সামনে কেন যাস? তুই কি এতটাই ফেলনা জিনিস হয়ে গেছিস যে তোকে এতটা অবহেলা করার পরেও তুই ওনার সামনে যাস? এখন অবহেলা করছো? একটা সময় যখন ভালোবাসবে তখন সবটা ভুলে যাব। এমন একটা দিন আসবে যখন আমাকে অনেক বেশি ভালোবাসতে থাকবে, পারবে না আমাকে ছাড়া থাকতে। সেই দিনটা যেন তাড়াতাড়ি আসে, না হলে ততদিন তুই অনেক কষ্ট পাবি। জীবনে তোকে কখনো কোনো মেয়ের পেছনে ছুটতে দেখিনি, কিন্তু এই মেয়েটার পেছনে আজকে একটা বছর যাবৎ পড়ে আছিস, তারপরেও সে তোকে বোঝার চেষ্টাই করলো না। ইভেন যখন থেকে জানতে পেরেছে তুই ওকে ভালোবাসিস, তখন থেকে তোর সাথে ভালোভাবে কথাই বলে না। আচ্ছা, তোর কষ্ট হয় না নীলাশা আপু সবার সাথে তোর সাথে এমনভাবে মিসবিহেভ করে? আমি হলে তো আর কখনো ওনার সামনেই যেতাম না। এখন অবহেলা করছো, একটা সময় যখন আসবে তখন সবটা ভুলে যাব। এমন একটা দিন আসবে যখন আমাকে অনেক বেশি ভালোবাসবে, থাকতে পারবে না আমাকে ছাড়া। ভালোবাসলে এগুলো মনে থাকে না। তুই তো কখনো কাউকে ভালোবাসিসনি, ভালোবেসে দেখ তো। ভালোবাসার মানুষটা শত অবহেলা করলেও বারবার নির্লজ্জের মতো তার সামনে গিয়ে কথাগুলো বলবি। যখন ও আমাকে ভালোবাসবে তখনই আমি সবটা ভুলে যাব, শুধু ওর ভালোবাসাটা পেয়ে। জানি না সেটা কবে কখন হবে কিনা, কিন্তু তুই তো একটা কাজ করতে পারিস। তুই তো আপুকে সত্যিকারের ভালোবাসিস আর মন থেকে চাস, তাই আঙ্কেল আন্টিকে বলতে পারিস তুই নীলাশাকে বিয়ে করতে চাস। তাহলেই তো আঙ্কেল আন্টি সবটা মেনে নিবে আর তুইও নীলাশাকে বউ হিসেবে পেয়ে যাবি। বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি, তাহলে এইসব কথা বাসায় বলে কী লাভ হবে? ও যদি রাজি থাকতো তখন না হয় বাসায় বলতাম, কিন্তু ওকেই তো বোঝাতে পারলাম না, তাহলে কি করে বলবো? ক্লাসগুলো শেষ করে ঈশান নীলাশার সাথে দেখা করতে গেলে খেয়াল করে ও বেশ কয়েকটা ছেলের সাথে কথা বলছে। ঈশান নীলাশার কাছে গেলেই ও ঈশানকে অ্যাভয়েড করে চলে যায়। সেদিন বাসায় যাওয়ার পরও ঈশান নীলাশার সাথে কথা বলতে চায়, কিন্তু নীলাশা ওর সাথে কোনো কথা বলতে চাচ্ছে না, ওকে সম্পূর্ণভাবে ইগনোর করতে লেগেছে। যে বিষয়টা ঈশান মানতে পারছিল না। ঈশান ভাবে পরদিন যে করে হোক নীলাশার সাথে কথা বলবে, কিন্তু পরদিন ওর লাইফে এমন কিছু ঘটবে সেটা ঈশান কলেজে না গেলে হয়তো জানতেই পারত না। সেদিন কলেজে পা রাখতেই আকাশ দৌড়ে এসে ঈশানের সামনে দাঁড়ায় আর হাঁপাতে লাগে। তখনও বলে, কি রে, এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি তো হাঁপাচ্ছি, যেটা হয়েছে না সেটা জানতে পারলে তোর নিঃশ্বাস নিতেই কষ্ট হবে। কি হয়েছে বলবি তো? নীলাশাকে দেখলাম একটা ছেলের গায়ে পড়ে কথা বলছে, দেখে মনে হলো ছেলেটা ওকে বেশ পছন্দ করে, কারণ ওর দিকে কেমন যেন করে তাকিয়ে আছে। বেশ কয়েকদিন দেখেছি ছেলেটার সাথে ওকে কথা বলতে। আমি জানার চেষ্টা করেছি ছেলেটাকে, শুধু এইটুকুই জানতে পেরেছি ছেলেটা নীলাশাকে পছন্দ করে। আর নীলাশা? সেটা জানি না, তবে ওদের দুজনের মধ্যে যতটা ভাব তাতে আমার মনে হয় যে কোনো দিন যে কোনো সময় ওদের মাঝে রিলেশনটা হয়ে যেতে পারে। ঈশানের বুকের ভিতরটা কেঁপে উঠল। ও আর দেরি না করে নীলার ক্যাম্পাসের দিকে চলে গেল। গিয়ে দেখে নীলাশা আর ছেলেটা পাশাপাশি বসে আছে। এমন কিছু দেখেই ঈশানের মাথায় রাগ উঠে গেল। তাতে নীলাশার যেন কোনো ভ্রুক্ষেপ নেই। ও ঈশানকে দেখেও না দেখার মতো এড়িয়ে গেল। তখন ঈশান বলল, এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? শোন, তোর সাথে সিন ক্রিয়েট করার কিংবা কোনো কথা বলার মুড নেই, তাই ঝামেলা না করে এখান থেকে চলে যা।
আমি কোনো সিনকেট করছি না। তুমি এই ছেলেটির সাথে কথা বলছো কেন? তোমাকে না বলেছি কোনো ছেলের সাথে মিশবে না? তোমার কথা বলার হলে আমার সাথে বলবে, তারপর অন্য কোনো ছেলের সাথে কথা বলবে না। স্ট্রেঞ্জ, তুই কে যে সব সময় তোর কথা আমাকে শুনতে হবে? আর কতবার বলবো আমি কি করব না করব সেটা আমাকে তোর কাছ থেকে শুনতে হবে? তোকে কিভাবে বললে তুই আমাকে ডিস্টার্ব করবি না বল? আমি সেভাবেই বলবো। কেন যে বুঝিস না, তোকে সহ্য মনে করি, দু চোখে বিষ লাগে আমার। আর কত বোঝাতে হবে বল? তোমাকে আমি কি করে বোঝাবো সেটাই বুঝতে পারি না। যদি এক বিন্দু আমাকে ভালোবাসতে তাহলে বুঝতে পারতে তোমার জন্য কতটা কষ্ট হয়। তুমি আমাকে এভাবে অবহেলাগুলো করো, আমি সেটা নিতে পারি না। বুকের ভেতর কষ্টে ফেটে যায়, তারপরে তুমি এমন কাজ বারবার করো। আমি কি করব সেটা তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তোর কষ্ট হলে ডক্টরের কাছে যা। তোকে বলছি না আমি তোকে ভালোবাসবো না? আমি কখনো বলেছি যে তুই আমাকে ভালোবাস, এভাবে কষ্ট পা? না বলনি, কিন্তু জানো তো ভালোবাসাটা না এমনি এমনিতেই হয়ে যায়, কাউকে কিছু বলতেও হয় না। ভালোবাসা, ভালোবাসা, কিসের ভালোবাসা? তোকে আর কতবার বোঝাতে হবে? তোকে আমার জাস্ট এখন অসহ্য লাগে। এত অবহেলা করার পরেও তুই কেন আমার কাছে আসিস? তুই দূরে চলে যেতে পারিস না? তারপরেও যাস না। এতটা নির্লজ্জ হয়েছিস যার জন্য বারবার আমাকে ডিস্টার্ব করিস। কি করব? ওই যে বললাম ভালোবাসি, তাই নির্লজ্জ আর বেহায়া হয়ে গেছি। সেদিন বললে না একটা কুকুর হয়ে গেছি, সেজন্য সবসময় তোমাকে ফলো করি। তোর সাথে কথা বলে এটা কোনো লাভ নেই। রাফিন, চলো তো আমরা এখান থেকে চলে যাই। এই বাজে ছেলেটার সাথে কথা বলার মুডটাই আমার নেই। নীলাশা ছেলেটার হাত ধরে সেখান থেকে চলে যেতে গেলে ঈশান ওর সামনে গিয়ে দাঁড়ালো। নীলাশা ঈশানকে পাশ কাটিয়ে চলে যেতে গেলে ঈশান ওদের দুজনের হাত ছাড়িয়ে দেয়। ঈশানের এমন দ্বারা কাজে নীলাশা অগ্নিমূর্তির রূপ ধারণ করলো, আর সাথে সাথেই ওর দিকে ফিরে একটা কষিয়ে থাপ্পড় মেরে দিল ঈশানকে। থাপ্পড়টা এতটাই জোরে মেরেছে যার জন্য ঈশানের ঠোঁট কেটে রক্ত পড়ছে। থাপ্পড় খেয়ে ঈশান চারপাশে তাকিয়ে খেয়াল করলো কলেজের ক্যাম্পাসের অসংখ্য স্টুডেন্ট ওদের দিকেই তাকিয়ে আছে। এমন একটা পরিস্থিতিতে ঈশানের বেশ খারাপ লাগলো। নীলাশা প্রায় ঈশানের গায়ে হাত তোলে, তাতে ঈশান কিছু মনে করেনি, কিন্তু আজকে সবার সামনে এমনভাবে গায়ে হাত তোলাতে ঈশানের নিজেকে বেশ ছোট মনে হলো। নীলাশার রাগে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঈশান কিছু বলার আগেই ও বলতে লাগলো, আর কতবার বলবো আমি তোকে ঘৃণা করি? আই জাস্ট হেট ইউ। মন থেকে চাই তুই আমার থেকে অনেক দূরে চলে যা। তারপরেও মরতে কেন আমার সামনে আসিস? দূরে গিয়ে মরতে পারিস না? তুই মরে গেলেও তো আমার সামনে আর আসতে না, তাহলে আমার তোকে দু চোখে সহ্যও হতো না। উফ, আর কতবার যে বোঝাবো? তুই কি মানুষ নাকি অন্য কিছু যার জন্য আমার কথা বুঝতে পারিস না? আমাকে ভাবতে ঘৃণা লাগে, যাকে এত বেশি ঘৃণা করি সে বারবার আমার সামনে আসে। আমি কি না তাকে ছোট ভাই ভাবতাম? সেই তুই আমাকে নিয়ে এসব ভাবিস? আজকের পর তুই আমার সামনে আসবি না। ঈশান কিছু বলে ওঠার আগেই নীলাশা সেখান থেকে চলে গেল। ঈশান বেশ কিছুক্ষণ চোখের পানি ফেলে তারপর কলেজ থেকে বেরিয়ে গেল। আজকে সবার সামনে নীলাশা ওকে এমনভাবে অপমান আর ইগনোর করলো যেটা সারা জীবন ওর মনে থেকে যাবে। ঈশান ভাবতেও পারেনি নীলাশা সবার সামনে এরকম একটা কাজ করবে। নীলাশা এমনিতেই রেগে আগুন হয়েছিল, আর সেই আগুনটাকে আরও বাড়িয়ে দিল নীলাশার বান্ধবীগুলো। ওকে উল্টা পাল্টা বুঝিয়ে ঈশানের বিরুদ্ধে আরও তাতিয়ে দিল। সেদিন নীলাশা রেগে গিয়ে এমন একটা কাজ করে যেটা ঈশানের জন্য খুব খারাপ পরিস্থিতিতে সৃষ্টি করেছিল। নীলাশার বিহেভিয়ারে ঈশান আর সারাটা দিন বাসায় ফিরল না। একাকী নির্জন জায়গায় বসে চোখের পানি ফেলল। তারপর সন্ধ্যার মুখে বাসায় এসে কলিং বেল দিলে আম্মু এসে দরজা খুলে দেয়। ঈশান রুমের দিকে যেতে গেলে একবার খেয়াল করে আব্বু ডাইনিং রুমে বসে আছেন। কয়েকটা পা বাড়াতেই আব্বুকে বলতে লাগলো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আব্বু রুমে যাচ্ছি, তুমি কিছু বলবে? ঈশান কথাটা শেষ করার আগেই আব্বু ঝড়ের গতিতে এসে ওর সামনে দাঁড়ালো। তারপর কিছু বুঝে ওঠার আগেই সকালে যে থাপ্পড়টা খেয়েছিল তার থেকে কয়েক গুণ জোরে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। ঈশান অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রইল। আম্মু আজ অবধি কখনো ঈশানের গায়ে হাত তোলেনি, সেখানে আজ তুলল, তাই কারণটা জানতে চাইল। আব্বু তুমি আমাকে মারলে কেন? এত বড় অন্যায় করার পরও তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে?
তারপরও জিজ্ঞেস করছো তুমি কি করেছো? আবুর কথাতে ঈশান বুঝতে বাকি রইল না নীলাশা বাসায় সবটা বলে দিয়েছে, যার জন্য আবু এতটা রেগে গিয়েছে। আবু মাত্রই হয়তো বাসায় এসেছিল আর এমন কিছু শুনে অনেকটা রেগে গেছে। ঈশান মাথাটা নিচু করে নিল আর আবু রাগী কণ্ঠে বলতে লাগলো, তুমি এতবার বেড়ে গেছো, যার জন্য এরকম একটা কাজ করেছো। আজকে নীলাশা বাড়ি বইয়ে এসে তোমার নামে কমপ্লেন করে গেছে। আর কি বলে গিয়েছে জানো? আমরা নাকি তোমাকে উচিত শিক্ষা দিতে পারিনি, ঠিকমতো বিহেভিয়ারটাও শিখাইনি, যার জন্য তুমি জানো না একটা সিনিয়র মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি নাকি বারবার ওর গায়ে হাত তুলেছো। এটা আমার কোনো শিক্ষার মধ্যে পড়ে না। আমি তোমাকে তো এমন শিক্ষা দিইনি। আব্বু, আমি নীলাশাকে ভালোবাসি, তাই বারবার ওর সামনে যাই। ঈশান কথাটা শেষ করার আগেই আবু আবার একটা থাপড় বসিয়ে দিল ওর গালে। তারপর আরেকটা মারার জন্য হাত তুলতেই আম্মু এসে আব্বুর হাতটা ধরে ফেলল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, পাগল হয়ে গেছো তুমি? আর কত মারবে ছেলেটাকে? ওর ঠোঁট কেটে রক্ত পড়ছে। প্লিজ ওকে আর মেরো না। ওকে মেরেই ফেলবো। এই শাসনগুলো যদি ছোটবেলা থেকে করতাম, তাহলে তোমার ছেলে এত বাজে একটা কাজ করতে পারতো না। আজকে একটা মেয়ের কাছে শুনতে হলো আমার ছেলেটা নাকি বাজে। তাকে কোনো ভালো শিক্ষা আমরা দিতে পারিনি। ছোটবেলা থেকে আমি ওর কোনো আশাটা অপূর্ণ রাখিনি। ও যা চেয়েছে সেটা একবার চাওয়াতেই আমি ওকে এনে দিয়েছি। কিন্তু জানতাম না তাতে ও এতটা লাই পেয়ে যাবে, যার জন্য এতটা মাথায় উঠে বসবে। আর এরকম বাজে কাজ করতেও ওর ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না। আব্বু, ভালোবাসাটা কি খুব বেশি অন্যায়? আমি কি ভালোবেসে খুব বড় ভুল করে ফেলেছি? চুপ, একদম চুপ। ভালোবাসাটা কোনো অন্যায় নয়। আমিও ভালোবাসাটার বিপক্ষে নয়। কিন্তু একটা জুনিয়র ছেলে হয়ে একটা সিনিয়র মেয়েকে ভালোবাসাটা, তার অনিচ্ছা শর্তে গায়ে বারবার হাত দেওয়াটা ভালোবাসার মধ্যে পড়ে না। এটা নোংরামি। তার উপর একটা অভদ্রের মতো কাজ করেছো। মেয়েটা তোমাকে পছন্দ করে না, তারপরও তুমি ওর সামনে গিয়ে বারবার ডিস্টার্ব করেছো, যেটা ওর কাছ থেকে আজকে আমাকে শুনতে হয়েছে। আমি সারা জীবনে নাকি তোমাকে কোনো শিক্ষা দিতে পারিনি। এসব কথা আমাকে একটা বাইরের মেয়ের কাছ থেকে শুনতে হলো। আব্বু, আমি সত্যিই ওকে ভালোবাসি। আর ভালোবাসলে বয়সটা কোনো ফ্যাক্ট না। তুমি কেন বুঝতে চাইছো না? আমি তো কখনো কাউকে ভালোবাসিনি। জীবনে প্রথমবার ওকে ভালোবেসেছি, তাই বারবার সামনে চাই। বুঝতে পারিনি ও আমাকে এত বেশি ঘৃণা করে। সাইলা, তোমার ছেলেকে বোঝাও আমি কাকে কি বলেছি। আমি তোমাকে কতবার করে বলবো ও তোমাকে পছন্দ করে না? ভালোবাসা তো দূরে থাক, ভালোবাসা হয় দুই দিক থেকেই। তুমি শুধু একতরফাভাবে ওকে পছন্দ করো। দেখো, এটা তোমার মোহ, ভালোবাসা নয়। আর মোহটা কেটে গেলে তুমি ঠিক ওকে ভুলে যাবে। মেয়েটা তোমাকে ভালোবাসে না, তাহলে শুধু শুধু কেন ওকে ডিস্টার্ব করছো? আজকে আমার ক্যারিয়ারের কারো কাছ থেকে আমাকে শুনতে হলো আমি জীবনে নাকি একটা ভুল করেছি, আর তাও সেটা তোমাকে শিক্ষা দিতে না পেরে। আব্বু, আমি এতটাও বাচ্চা নই যে দুদিন পরেই নীলাশাকে ভুলে যাব। আমি ওকে মন থেকে ভালোবাসি, তাই জীবনে কখনো ওকে ভুলতে পারবো না। ও আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ওকে নিজের জীবনেও চাইতে বেশি ভালোবাসি। আর একটা কথা নয়, তোমাকে আমি বারণ করেছি এসব কথা মুখ দিয়ে বলতে না। তারপরও তুমি একের পর এক সব কথাই বলে যাচ্ছ। তুমি যদি আমাকে আব্বু ডাকতে চাও, তাহলে এরপর থেকে আর কখনো ওই মেয়েটাকে ডিস্টার্ব করবে না। আর ওকে ভালোবাসাও, সেটা ভুলে যেতে হবে। আব্বু, আমি তো বললাম আমি ওকে কখনো ভুলতে পারবো না। তুমি কেন এরকম কথা বলছো? দেখো, ও আমাকে একটা সময় ঠিকই ভালোবাসবে। তোমার কি কমন সেন্স নেই, নাকি মাথাটা একেবারে বিগড়ে গেছে? ও যেখানে নিজে বলে গিয়েছে তোমাকে কখনো ভালোবাসবে না, আর কখনো তোমার মুখটাও দেখতে চায় না, সেখানে তুমি বারবার সেই একই কথা বলছো। হ্যাঁ, আসলেই তুমি পাগল হয়ে গেছো। তুমি যদি এরপর ওই মেয়েটার নাম উচ্চারণ করো,
যদি কখনো বলো ওকে ভালোবাসো আর ডিস্টার্ব করেছো, তাহলে আমি ভুলে যাব আমার ছেলে আছে, আর তাও সেটা তুমি। আর আমাকে কখনো আব্বু বলে ডাকবে না। আব্বু, আমি আব্বু, আর কোনো কথা নয়। তুমি আমার মাথায় হাত রেখে বলো, তুমি আর ওই মেয়েটাকে ডিস্টার্ব করবে না। আজকে তোমার জন্য তোমার আব্বুকে একটা বাইরের মেয়ের কাছে কথা শুনতে হয়েছে। আমি তোমাকে সেদিন বারবার বলেছিলাম, তুমি এমন কোনো কাজ করো না যার জন্য তোমার আব্বুকে কারো কাছে ছোট হতে হয়। তারপরেও এমন কাজ কেন করলে? আব্বু, তুমি ওকে ভুলে যাও। আমি তোমার জন্য ওর থেকে অনেক সুন্দর মেয়ে এনে দেব। দেখো যে তোমাকে ওর থেকেও বেশি ভালোবাসবে। প্লিজ আব্বু, তাও তুমি ওকে ভুলে যাও। আম্মু, আমার অন্য কাউকে চাই না, কারণ ওকে কখনো ভুলতেই পারবো না। ও, তার মানে আমাদের কোনো ক্ষতি হয়ে গেলে কিংবা আমরা যদি মরেও যাই তারপরেও তোমার কিছু যায় আসে না, তাই তো? আম্মুর কথায় ঈশানের বুকের ভিতরটা কেঁপে উঠল। সাথে সাথে ও আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, আম্মু, এরকম কথা আর কখনো বলো না। তোমাদের কিছু হয়ে যাক, আমি সেটা কখনোই চাই না। প্লিজ এরকম কথা বলো না। দেখো, তুমি বলেছো আব্বু আমাকে বারণ করেছে, আমি তাতেই তোমাদের কথাটা রাখবো। আমি আর নীলেশের সামনে যাব না। দেখো, কখন ওর সামনে গিয়ে এসব বলা তো দূরে থাক, এই শহরেই আর থাকবো না। তারপরও তোমরা এরকম কথা বলো না প্লিজ। সবার আগে আমার কাছে তোমাদের ভালোবাসাটা, তারপরে অন্য কারো। প্লিজ তোমার আর কখনো এরকম কথা বলো না। তাহলে ভুলেও আর কখনো ওই মেয়েটার কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। হ্যাঁ হ্যাঁ আম্মু, আমি তোমাদের সব কথা শুনবো। তোমরা যা বলবে আমি এখন থেকে তাই শুনবো। এই মেয়ে কেন, আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না, কখনো না। কারো দিকে ফিরেও তাকাবো না। ঈশান আম্মুকে ছেড়ে দিয়ে রুমে চলে যায়। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে কান্না করতে করতে সেখানে বসে পড়ল আর নিজে নিজেই বলতে লাগলো, ভালোবাসাটা কি আমার জন্য ভুল ছিল? একটা জুনিয়র ছেলে কখনো একটা সিনিয়র মেয়েকে ভালোবাসতে পারে না। আজকে আমি সেটা বুঝে গেছি। আগে জানতাম ধনী গরিবের দেয়ালের কারণেই মানুষ তার ভালোবাসাটাকে হারায়। আজ জানতে পারলাম ভালোবাসা শুধু সমান সমান নয়, দুই দিকের মনের মিল থাকলেও হয়, যেটা আমাদের মাঝে কখনো ছিল না, আর না কখনো হবে। তুমি আজকে প্রমাণ করে দিয়েছো আসলে তুমি আমাকে ঘৃণা করো। তুমি ভেবো না আর কখনো আমি তোমার সামনে ভুলেও আসব। তুমি ভালো থেকো, আর ভুলে যেও একটা পিচ্ছি ছেলে তোমাকে ভালোবেসেছিল। রাতে আম্মু খাবার জন্য ঈশানকে অনেকবার ডাকাডাকি করে গেল। ঈশান আর বাহিরে গেল না। ও বলল, আম্মু, আমার ভালো লাগছে না, প্লিজ আর ডাকাটা কি করো না, একা থাকতে দাও। আম্মু জানে ঈশান কতটা কষ্ট পেয়েছে, তাই আর জড়াজড়ি করলো না। কারণ ঈশান যে যে জিনিসটা চায় সেটা যদি না পাই তাহলে সবচেয়ে বেশি কষ্টটা পাই। তার উপর যাকে জীবনের সবটা দিয়ে ভালোবেসেছে, নিজের দুনিয়া ভেবেছে, সেই ওকে কষ্টটা দিয়েছে। তাই ওর অনেক বেশি কষ্ট হচ্ছে। প্রথমবার এমনটা হয়েছিল যেদিন ঈশান আব্বুর কাছে একটা বাইক চেয়েছিল। একমাত্র ছেলে, তাই ওর কিছু একটা হয়ে যাবে ভেবেই আব্বু বারণ করে দিয়েছিল। ঈশান 2টা দিন রুম থেকে বের হয়নি সামান্য বাইকের জন্য। আর আজকে দ্বিতীয়বার এমন কষ্ট পাচ্ছে। কিন্তু আজকের কষ্ট পাওয়াটা জীবনের সবচেয়ে বড় কষ্ট, যেটা সারা জীবন মনে থাকবে। পরদিন সকাল হতে আম্মু ঈশানকে ডাকতে লাগলো। ও গিয়ে দরজাটা খুলে দিয়ে আবারও বিছানায় এসে শুয়ে পড়ল। আম্মু ঈশানের এরকম কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে, কারণ ঈশান নিজেকে এতটা স্বাভাবিক রেখেছে যেটা আম্মু কখনো কল্পনা করতে পারেনি। আম্মু এসে ওর পাশে বসলো। তারপর ওর মাথায় হাত রাখতেই ঈশান ঘুম ঘুম চোখে আম্মুর দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি কিছু বলবে? আব্বু, কালকে দুপুর থেকে কিছুই খাওনি, রাতেও খেলে না। এখন তো অন্তত তো ফ্রেশ হয়ে খেয়ে নাও। আম্মু, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ডিস্টার্ব করো না। আবার যখন খিদে পাবে আমি নিজেকেই খেয়ে নেব। দেখো আব্বু, সামান্য বিষয় নিয়ে রাগ করে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি তো বলছি ওর থেকে ভালো মেয়ে তোমার জন্য আমরা এনে দেব। আম্মুর কথাতে ঈশান উঠে বসলো। তার ছেলের একটা হাসি দিয়ে বলল, আম্মু প্লিজ এইসব কথা বলো না।
আমি আর কোনো মেয়ের কথাই শুনতে চাই না। তোমরা আমার লাইফে থাকলেই হবে। আমার না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো পছন্দ। তোমরা যখন যেভাবে যাকে বলবে আমি তাকেই বিয়ে করে নেব। তারপরও আর কোনো মেয়েদের কথা আমাকে বলো না। আমার আর কারোর ওপর বিশ্বাস নেই, তাই এসব কথা শুনতেও চাই না। আমি শুধু তোমাদের জন্যই নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি বারবার এইসব কথা বলে আমাকে সেই কথাগুলো মনে করিয়ে দাও, তাহলে এর থেকে কষ্টের আমার লাইফের জন্য আর কিছু হবে না। তাই প্লিজ এইসব কথা আর বলো না। ঈশান ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে আসতেই দেখলো আম্মু খাবার নিয়ে বসে আছে। ঈশান এসে বসতেই আম্মু ওকে খাইয়ে দিল। ঈশানও কোনো বারণ করলো না, খেয়ে নিল। তারপর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাতে স্লিপিং পিল খাওয়ার কারণে খুব সহজেই চোখে ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো একদম বিকেলের দিকে। চোখ খুলে দেখলো আকাশ ওকে ডাকছে। ঈশান কোনো রকমে উঠে বসতেই আকাশ বলতে লাগলো, কিরে কাল থেকে কল করে যাচ্ছি, একটাবারও রেসপন্স করছিস না। এইভাবে নিজেকে ওলট পালট করে ফেললে হবে? এখনও লাইফের সবটাই পড়ে আছে, আর তার আগে যদি এভাবে ভেঙে পড়িস তাহলে কিভাবে চলবে বলতো? ঈশান ফোনটা হাতে নিয়ে দেখলো আকাশ অনেকবার কল করেছে। ঈশান চোখ কষলে উঠে যেতে যেতে বলল, একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ঈশান ফ্রেশ হয়ে এসে আকাশের সাথে বাসা থেকে বের হলো। আকাশ নানা কথা বলে ওকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু হাসিটা যেন ভালোবাসা নামক একটা অদ্ভুত অনুভূতির কারণে ব্যর্থতার কাছে হেরে গেছে। তাই ঈশানের মুখের ভাষাটাই যেন বন্ধ হয়ে গেছে। তখন আকাশ ভারী কণ্ঠে বলতে লাগলো, তুই কি ঠিক করেছিস আমার সাথে কোনো কথা বলবি না? তাহলে বের হলে কিসের জন্য? বাসায় বসে থাকলেই পারতি। না রে, বল কি বলছিস? বলছি কি, এসব চিন্তাভাবনা বাদ দিয়ে এখন লাইফটাকে একটু সময় দিয়ে এনজয় করার চেষ্টা কর। যে তোকে ভালোবাসবে ঠিকই তোর লাইফে এসে তোকে নিজের সাথে জড়িয়ে নিবে। তাই শুধু শুধু কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। আমাকে দেখ না, আমি তো কাউকে ভালোবাসি না। কষ্টটা কি আমার থেকে তুই কম পেয়েছিস? এখন না হয় নিজেকে ঠিক করে নিয়েছিস, তাহলে এইসব কথা কেন বলছিস? প্লিজ আমাকে এইসব সান্ত্বনা দিস না তো। আমি এমনিতেই সবটা ভুলে যেতে পারবো, দেখিস। আকাশ আর কোনো বিষয়ে আর কথা বলল না। সারাটা বিকেল ঈশান আকাশের সাথে কাটিয়ে বাসায় চলে আসে। ঈশান 7টা দিন আর বাসা থেকে তেমন বের হলো না, যেন ভুলেও নীলাশার সামনে না পড়ে। অন্যদিকে নীলাশা ভাবছিল ঈশানের সাথে একটু বেশি বেশি করে ফেলেছে। পিচ্চিটার সাথে একটু বেশি বেশি করে ফেললাম না তো? না না, ওর জন্য এটাই ঠিক আছে। ও যেমন, আমি ঠিক তেমনটাই করেছি। ওকে বারবার বোঝানোর পরেও বুঝতে চাইছে না, তাই ওর জন্য সবটাই ঠিক আছে। এখন একদম ঠিক হয়ে গেছে। 7টা দিন যাবত তো আর সামনে আসছে না, কি জানে আবার কদিন পর থেকে জ্বালাতে শুরু করে দিবে। 7ম দিনের মাথায় আকাশ যখন ঈশানকে নিয়ে যখন বাইরে আসলো, তখন নীলাশা ওদের বাসার ছাদে থেকেই খেয়াল করলো ও নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আকাশ বিষয়টা দেখে ওকে কিছু একটা বলতে গিয়েও বলল না। ঈশান আর চোখে নীলাশাকে অনেক আগেই খেয়াল করেছে। সেদিন বাসায় এসে ঈশান আব্বু আম্মুকে বলল, আব্বু আম্মু, আমি চট্টগ্রামে চলে যাব ফুপির কাছে। কেন? হঠাৎ এই প্রশ্ন কেন? থাক না এসব কথা, ও যেতে চাইছে তো যাক। তোমার বোন তো কতদিন যাবৎ ওকে দেখতে চাইছে, কিন্তু ছেলেটা যাচ্ছে না। সেদিনও চট্টগ্রাম থেকে আসলো, তারপরও দেখা করে আসলো না। যাক না, কয়েকটা দিন থেকে আসুক। আবু বিষয়টা বুঝতে পেরে আম্মুর কথাই সায় দিল। আচ্ছা, কবে যাবে ঠিক করলে? আব্বু, ইচ্ছে তো করছে এখনই চলে যাই। তুমি কালকে সব কিছু ঠিক করে দাও, কালকেই বেরোবো। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে রাখবো, ও তোমাকে পৌঁছে দিয়ে আসবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঈশান রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। এখন যেন স্লিপিং পিলের নেশায় চোখগুলো আসক্ত হয়ে গেছে। না খেয়ে ঘুমিয়ে আসতে চায় না, তাই 2টা স্লিপিং পিল খেয়ে চোখ বন্ধ করে রাখলো। কিন্তু চোখ বুঝলেও যেন এখন সেদিনের স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। মনে হয় কথাগুলো শুনতে চাইলেও আর কখনো ভুলতে পারবে না। তো পরদিন সকাল 10টার দিকে ঈশান চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর সন্ধ্যার মুখে একেবারে ফুপির বাসায় পৌঁছে যায়। ফুপি ওকে দেখেই জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে থাকে। ফুপি,
এত কান্না করছে কেন? তোমার ছেলে চলে আসে তো, তাহলে কান্না করতে হবে কেন? তোকে কতবার করে আসতে বলেছি, কিন্তু আজকে আমার কথা মনে পড়লো। সেদিন নাকি তুই চট্টগ্রামে এসে 7টা দিন থেকে গেলি, তারপরও একটা বার আমার কাছে আসলি না। আসতে তো মন চায়, কিন্তু আসতে পারি না। পড়ালেখার জন্য আসাটা হয়ে ওঠে না। দেখো, এখন তো চলে আসি। তুমি এখন আর তাড়িয়ে দিলেও আমি যাচ্ছি না। তোমার যতদিন খুশি আমি ততদিনই থেকে যাব। আমি জানি তুই 2-3টা দিনের জন্য এসেছিস, হয়তো তোর আব্বু আম্মু জোর করে পাঠিয়েছে। না ফুপি, আমি নিজে এসেছি। দেখো, পরীক্ষার আগে অনেকগুলো দিন সময় আছে, তাই এত সহজে এখন আর তোমার কাছ থেকে কোথাও যাচ্ছি না। ভালো লাগে না বাসায় থাকতে। তোমার মেয়েটাও বাসায় নেই, তাই আসতে ইচ্ছে করে না। যদি সে থাকতো, তার সাথে না হয় একটু প্রেম করতে পারতাম। হ্যাঁ, তা আসবে কেন? তোমার তো সবসময় দুষ্টুমি বুদ্ধি মাথায় ঘোরাঘুরি করে, তাই না? এখন চলো ভেতরে যাই, নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবে? এভাবেই দেখতে দেখতে এগোচ্ছে দিন। অন্যদিকে ঈশানে চলে আসাতে নীলাশা কয়েকটা দিন হয়তো ভালো থাকতে পারলেও 2টা সপ্তাহ না যেতেই ভালো থাকাটা আর স্থায়ী হলো না। কারণ ঈশান আর নীলাশার সামনে যাচ্ছিল না, যার জন্য ও কিছু একটা খুব বেশি মিস করছিল। আর বুঝতে পারছিল সেদিন ঈশানের সাথে অনেক বড় অন্যায় করেছে। না হয় ছেলেটা ওকে ভালোবাসছিল, তাই বলে সবার সামনে এভাবে অপমান করাটা ঠিক হয়নি। জুনিয়র বলে ওর সম্মান নেই তেমনটা তো নয়, তাছাড়া বুঝিয়ে বললেই পারতো। কিন্তু আবার পরক্ষণেই মনে হয়, কাকে কি বোঝাবো? ওই কুত্তাকে যতবার বুঝিয়েছি ততবার সেই কাজটা করেছে, যেটা আমার মোটেও পছন্দ না। যা হয়েছে একদম ঠিক হয়েছে। তবে একটা বিষয় বুঝতে পারছি না, প্রথমত ভালোই লাগছিল, কিন্তু এখন কি যেন একটা খুব মিস করছি। ভিতরে কেমন যেন একটা শূন্যতা কাজ করছে, অস্থির অস্থির লাগছে। কেন এরকমটা হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বিষয়টা নিয়ে নীলাশা প্রতিনিয়ত ভেবে চলেছে। ওর মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে ও সেদিন ঈশানের সাথে ওরকম একটা কাজ করে অনেক বড় অন্যায় করেছে, ওকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। সেজন্যই ঈশান আর ওর সামনে আসছে না। তার উপর ঈশানের আব্বুও কেমন মনমরা হয়ে থাকে, ওদের বাসাতেও আসে না, আর সেদিনের পর ওর সাথে কথাও বলে না। তাই নীলাশার মধ্যে কেমন গিল্টি ফিল হচ্ছে। ও ভেবেছে ঈশানের সাথে দেখা হলে সরি বলে দিবে, আবার পরক্ষণেই নিজেকে আটকে ফেলে। ভাবে সেদিন যেটা করেছে ঠিক করেছে, কিন্তু কিছুতেই যেন মনকে মানাতে পারছিল না। কোথাও একটা দুর্বলতা থেকেই যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা ভুল, কিছু একটা খুব বেশি মিস করছে, কিন্তু সেটা কি বুঝতে পারছে না। কেটে গেছে এভাবেই প্রায় 1 মাস। আর এখন নীলাশা যেন এক প্রকার অস্থির হয়ে পড়েছে। কিছু একটা যেন ও লাইফ থেকে হারিয়ে গেছে, যেটা ও এখন খুব বেশি মিস করছে, চাইলেও ভুলতে পারছে না। তাই প্রতিনিয়ত এখন নীলাশার মন খারাপ হয়ে থাকে। আর এই একটা মাসে নীলাশা একটা জিনিস খেয়াল করেছে, ঈশান এখন ওর সামনে আসা তো দূরে থাক, এমনকি ওর বাসার সামনে ওর জন্য দাঁড়িয়ে থাকে না। বাসার গলিতে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে ছলে ওকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকে না। এমনকি এখন আর কলেজেও আসে না। বিষয়গুলো খেয়াল করার পর থেকে নীলাশা প্রায় শিওর হয়ে গেছে ঈশান সত্যি ওকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছে। ভালোবাসাটা না এমনি খুব বেশি অবহেলাটা নিতে পারে না, তাই সহজেই পাল্টে যায়। আপনি ভালোবেসে অপর পারের মানুষটাকে শুধু ভালোবাসাটা দিবেন, বিনিময়ে সেটাই পাবেন। আর যদি খুব বেশি অবহেলা করেন না, দেখবেন সময়ের সাথে সাথে মানুষটা এতটাই চুপচাপ হয়ে যাবে যে একটা সময় আপনি তার চুপ হয়ে যাওয়াতে জন্য অনেক বেশি কষ্ট পাবেন। নীলাশা হয়তো সেটা বুঝতে পারছে না, আর চাইলেও কেন জানি নিজেকে আর স্বাভাবিক করতে পারছে না। অন্যদিকে ঈশানও সবটা ভোলার চেষ্টায় আছে, কিন্তু ভালোবাসাটা ভিতর থেকে আসে, তাই ভোলাটা অসম্ভব। আজকে 1 বছর যাবৎ ঈশান নীলাশাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছে, সে কিনা ওকে বোঝার চেষ্টাই করলো না। তাই চাইলেও কেন জানি আর স্বাভাবিক রাখতে পারে না। কথাগুলো মনে পড়তেই বুকের ভিতরটা কষ্টে ফেটে যায়। আর যখন রাত নেমে আসে, 2 চোখের পাতাগুলো এক করতে পারে না, স্লিপিং পিলের নেশায় জড়াতেই হয়। এদিকে দিন যত যাচ্ছে নীলাশা কেমন যেন মনের দিক থেকে তত বেশি দুর্বল হয়ে যাচ্ছে। তাই বারবার ঈশানের সম্পর্কে জানার চেষ্টা করছে,
কিন্তু জানতে পারছে না। আর এখনও বুঝতে পারে সেদিন কত বড় একটা ভুল করেছে। ওরকমভাবে সবার সামনে ঈশানকে অপমান করাটা একটুও ঠিক হয়নি। ওর বুঝতে আর বাকি নেই ও ঈশানের মায়ায় পড়ে গেছে, যার জন্য নীলাশার জীবনটা যেন অচল হয়ে গেছে। তাই কেন জানি ওর থেকে দূরে থাকতে পারছে না। এই জন্য বারবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ওর আগের কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক সব জায়গা থেকেই নীলাশাকে ব্লক করে রেখেছে। বিষয়টা ভাবতেই নীলাশার খুব বেশি খারাপ লাগে। তারপরও জানার চেষ্টা করে, কিন্তু নীলাশা যে কাজ করেছে তারপর ঈশানের আব্বু আম্মুর কাছে গিয়ে ওর সম্পর্কে জিজ্ঞেস করাটা ও ঠিক হবে না। তাই ভাবে ওর বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করবে। নীলাশা কলেজে এসে বান্ধবীদের সাথে আড্ডার জায়গায় বসে আছে। সবাই ওকে বলছে, আর নীলাশার চোখ কলেজ গেটের দিকে আটকে আছে। কখন আকাশ আসবে, ওর সাথে কথা বলবে আর ঈশানের সম্পর্কে জানতে পারবে। কিছুটা সময় পার হতেই আকাশ ক্যাম্পাসে ঢুকলো। সাথে সাথে নীলাশা ওর সামনে গেল আর বলতে লাগলো, আকাশ, ঈশান কোথায়? নীলাশার হঠাৎ প্রশ্নে আকাশ অনেকটা অবাক হয়। তারপরও ভাবে হয়তো আরও কিছু বলার বাকি আছে ঈশানকে, তাই বলল, কেন সবার সামনে সেদিন অপমান করাটা কি ছোট হয়ে গেছে, নাকি এখনও কিছু বাকি আছে? আকাশ, তুমি এসব কি বলছো? ভুল তো কিছু বলছি না, যেটা করেছেন সেটাই বলছি। নাকি আবারও একবার সবার সামনে এরকম কুকুর বেড়ালের মতো ব্যবহার করাটা বাকি আছে? বিশেষ করে আমি এমন কিছু চাই না। আমি তো ভুল করে সেদিন। ভুল আপনি করেননি, ভুল করেছে তো আমার সহজ সরল বন্ধু। একটা পিচ্ছি ছেলে হয়ে আপনার মতো একটা সিনিয়র মেয়েকে ভালোবাসার মতো জীবনের সবচেয়ে বড় পাপ কাজটা ও করে ফেলেছে। তাই তো সবার সামনে সেদিন এইভাবে অপমান করেছিলেন, তাতেও ঠিক ছিল, কিন্তু যেটা করেছেন না সেটার জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে। বলে রাখলাম, বিশেষ করে আমার কথা আমি। যে মানুষটা আপনাকে এত ভালোবাসতো তার বিশ্বাসটাই আপনি রাখতে পারেননি, আর সেখানে আমি আপনাকে বিশ্বাস করব? আপনি কি ভেবেছেন ঈশানের মতো এতটা নির্লজ্জ আমি যে এত কিছুর পর আপনার কথা শুনবো? তাহলে ভুল করছেন। এতটা দয়ার শরীর নিয়ে আমি পৃথিবীতে আসিনি। আকাশ কথাগুলো বলেই নীলাশার পাশ কাটিয়ে চলে গেল। নীলাশার মনটা খারাপ হয়ে গেল। বুঝতে পারলো আকাশও ওর সাথে রেগে আছে। তাহলে যার সাথে এরকমটা করেছিল সেই মানুষটা ওর উপর কতটা রেগে আছে ভাবতে নীলাশার বুকের ভিতরটা কেঁপে উঠেছে। নীলাশা সেখানেই চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ক্লাস করতে ইচ্ছে হলো না, খারাপ লাগতে শুরু হলো। নিজের বিহেভিয়ারের কথাগুলো মনে হতেই তাই বাসার উদ্দেশ্যে চলে গেল। আর সারাটা দিন ভেবে চলল, আমি সেদিন ওই কাজটা করে মোটেও ঠিক করি। এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তাহলে কি সত্যি পিচ্ছিটাকে ভালোবেসে ফেললাম, যার জন্য ওকে দেখতে না পেয়ে নিজেকে পাগল পাগল মনে হয়, ভিতরে অস্থিরতা কাজ করে? ঈশানকে তাহলে এটাই বোঝাতো একটা সময় হলে আমি ওকে ভালোবাসবো, কিন্তু সেটা সময়ের মতো নয়। কি করব এখন? ওকে আমি কিভাবে দূরে সরিয়ে দিলাম? কি অন্যায় করেছিল ছেলেটা? আমাকে শুধু ভালোবাসতো আর কি, আমি কিনা। নীলাশা চোখের পানি ফেলতে লাগলো। দেখতে দেখতে পুরো 1.5 মাস পার হয়ে গেল। এরই মাঝে নীলাশা ঈশানের খোঁজ খবর পায়নি। তাইও এক প্রকার শিহর হয়ে গেছে। ঈশানের অনুপস্থিতিতে ওর শূন্যতার জন্য নীলাশা ওকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসাটা কাছে থাকতে মানুষ তার মূল্যটা বুঝতে পারে না, কিন্তু দূরে চলে গেলে যখন তার স্মৃতিগুলো মনে পড়ে তার বুকের ভিতরটা যে শূন্য, কিন্তু দূরে চলে গেলে না যখন তার স্মৃতিগুলো মনে পড়ে আর বুকের ভিতর যে শূন্য জায়গাটা থাকে সেটা আরও বিশাল হয়ে দাঁড়ায়। অন্যদিকে আব্বু আম্মু ঈশানের এরকম চলে যাওয়াতে অনেক বেশি কষ্ট পেয়েছে, কারণ একমাত্র ছেলে তাই দূরে থাকতে পারে না। আম্মু রোজই ঈশানকে ফোন করে অনেক কান্নাকাটি করে, বাসায় আসতে বলে। তাই ঈশানও ভাবে আব্বু আম্মুকে কষ্ট দিয়ে কী লাভ, যেটা হবার সেটা হয়ে গেছে, এখন থেকে ওদের কথা শুনে চলবে। আম্মুর জোড়াজুড়িতে ঈশান 1.5 মাস পর বাসায় চলে আসে। বাসায় আসতেই আব্বু আম্মু প্রচণ্ড খুশি হয়। আম্মু ঈশানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঈশান আম্মুকে অবৈতাই বলে, দেখো, এখন থেকে এমন কোনো কাজ করব না যার জন্য তোমাদের কষ্ট পেতে হবে। এখন থেকে তোমরা যা বলবে আমি তাই শুনবো। অন্যদিকে নীলাশা জানতে পারে ঈশান বাসায় এসেছে, তাই ওর সাথে দেখা করার জন্য দৌড়ে বাসা অবধি চলে আসে।
তারপর যখনই বাসার কলিং বিলটা দিতে যাবে হঠাৎ করেই ওর করা সেদিনের ব্যবহারগুলোর কথা মনে পড়ে যায়। মনে পড়ে সেদিন বাড়ি বয়ে এসে ঈশানের আব্বুর সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে উনি ছেলেকে শিক্ষা দিতে পারেননি বলেছিলেন। কথাগুলো মনে পড়লে নীলাশা নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। তার আর কলিং বেলটা বাজানোর মতো সাহস হয়ে উঠল না। কান্না করতে করতে বাসায় চলে গেল। নিজের বিহেভিয়ারের জন্য নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার। তো ঈশান কয়েকটা দিন বাসা থেকে বের হলো না। ভাবলো এখান থেকেই শুধু কলেজে যাবে আর কারোর সাথে তেমন দেখাও করবে না, আর এদিকে ওদিকে খামোকা আড্ডা দিবে না। নিজেকে একটু স্বাভাবিক রাখার জন্য কলেজে পরদিন থেকে কলেজ যাওয়া কন্টিনিউ করে। কলেজের সামনে এসে বাইকটা থামাতেই সেদিনের কথাগুলো মনে পড়ে যায়। এক বুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লাসের দিকে পা বাড়ায়। ক্যাম্পাসে আসতেই নীলাশা একটা ফ্রেন্ড দেখে ঈশান কলেজে আসছে তাই বলে, নীলাশা দেখ তোর পিচ্চিটা কলেজে আসছে। পিচ্ছি শব্দটা শুনে নীলাশা তাড়াহুড়ো করে চারপাশটা ভালো করে দেখল। তারপর সামনে দৃষ্টি পড়তেই দেখে ঈশান কিছুটা দূরে মাথা নিচু করে ক্লাসের দিকে যাচ্ছে। নীলাশার এক মুহূর্ত দেরি করলো না। এতদিন পর ঈশানকে সামনাসামনি দেখতে পেয়ে ওর ভিতরে যেন প্রাণ ফিরে পেল। নীলাশা দৌড়ে গিয়ে ঈশানের সামনে দাঁড়ালো। কারো হঠাৎ এরকম কর্মকাণ্ডে ঈশান হকচকিয়ে গেল। তারপর আগন্তুকের দিকে চোখ রাখতেই সে মায়া ভরা চোখের সাথে চোখাচোখি হয়ে গেল, যার জন্য এত কিছু। ঈশান চোখ জোড়া ফিরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। নীলাশা ঈশানের সাথে কথা বলতে গেলেও না শুনেই প্রস্থান করলো। নীলাশা ভাবল ঈশান হয়তো একটু রাগ করেই আছে, তাই পরবর্তীতে ঠিকই ওর সাথে কথা বলবে। এরই মাঝে ক্লাসের বেল পড়লে যে যার মতো ক্লাসে চলে যায়। নীলাশা ভেবেছিল ঈশান তো ক্লাস শেষ হলে বের হবে, তখন ওর সাথে কথা বলবে, কিন্তু ঈশান আর ক্লাস থেকে বের হচ্ছিল না। ঈশানের এক একটা কাজে নীলাশা বেশ বুঝতে পারছে ও কতটা পাল্টে গেছে। প্রত্যেকটা ক্লাস শেষ নীলাশা ঈশানের ক্লাসের দিকে তাকিয়ে রইল। একটা বারও ক্লাস থেকে বেরোবে, কিন্তু সে ঘুরে যেন বালি হয়ে গেল। কারণ ঈশান ভুল করেও বেরোলো না, তাই তারও কলেজ ছুটির পর কথা বলবে। তারপর কলেজ ছুটি হতেই ঈশান ঝড়ের গতিতে কলেজ থেকে বেরিয়ে গেল। নীলাশা বেশ কয়েকবার পিছন থেকে ডাকলো, তবুও ঈশান আর দাঁড়ালো না। ঈশান জানে নীলাশা এখন ওর সাথে কথা বলার চেষ্টা করবে, কিন্তু ঈশান আর চায় না নতুন করে ওর মায়ে পড়তে। অনেক কষ্ট হয়েছে এক একটা মাস দূরে থাকতে, তারপরেও থাকতে হয়েছে, আর নিজেকে খুব করে বুঝিয়েছে বাকি জীবনটা যাকে ছাড়াই থাকতে হবে তার প্রতি মায়াটা না বাড়ানোই শ্রেয়। এমন করে 7-7টা দিন যাবৎ নীলাশা ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলো, আর ঈশান ওকে শুধু ইগনোর করে গেল, যেটা নীলাশা একটুও মেনে নিতে পারছিল না। প্রত্যেক দিন ঈশান ওকে যতবার ইগনোর করে নীলার ততবারই কান্নাকাটি করে। তাই ওর ফ্রেন্ডরা ওকে বলে নীলাশা ঈশানকে ভালোবেসে ফেলেছে। নীলাশাও সেটা অনেক আগে থেকেই ভালোভাবেই বুঝতে পেরেছে, কারণ কারো ইগনোরটা যদি আপনি নিতে না পারেন, কারো পাল্টে যাওয়াটাতে আপনি খুব বেশি কষ্ট পান, সেটাই তার প্রতি ভালোবাসার জন্য, হোক সেটা বন্ধুত্ব আর না হয় সেটা ভালোবাসার মানুষ। 8ম দিনের মাথায় ঈশান কলেজে আসলে নীলাশা প্রতিদিনের মতোই ঈশানের সামনে এসে দাঁড়ায়। ও পাশ কাটিয়ে চলে যেতে গেলে নীলাশা ঈশানের একটা হাত ধরে ফেলে। নীলাশার এমন দ্বারা কাজে ঈশান যেন আকাশ থেকে পড়ল। তারপর আবার সেদিনের কথাগুলো ভেবে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে নীলাশা বলতে লাগলো, তুই আমাকে বারবার ইগনোর করছিস কেন? কথা বলছিস না কেন আমার সাথে? নীলাশা ঈশানের মুখোমুখি এসে দাঁড়ালো, আর ঈশান মাথা নিচু করে আছে। ওর চোখের দিকে তাকানোর সাহস আর শক্তি কোনোটাই ঈশানের নেই। তাছাড়া ঈশান আর নতুন করে ওর মায়াতে পড়তে চায় না। ঈশান চুপ করে আছে, তাই নীলাশা বলল, কি হলো? কথা বলছো না কেন? তুই জানিস না আমি কারো ইগনোর নিতে পারি না? আজকে 7টা দিন যাবো তুই আমার সাথে এমনটা করছিস কেন বলতো? আমি কি করেছি যার জন্য আমার সাথে একটুও কথা বলছিস না? না না আপু, আপনি কিছু করেননি, ভুল আমি করেছি। প্লিজ আপনি এইরকমটা করবেন না।
আমি তো এখন আপনাকে ডিস্টার্ব করে ছেড়ে দিয়েছি, তাহলে এখন আবার কি এমন অন্যায় আপনার কাছে করলাম যার জন্য আমার সাথে কথা বলতে আসছেন? আর আমি আপনাকে ইগনোর করব কেন? আমি না আপনার হাজব্যান্ড না বয়ফ্রেন্ড, তাহলে ইগনোর করার কি আছে? প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। কেন বলতে চাস না? তুই আমার করে কথা বলছিস কেন? মনে হচ্ছে খুব ভয় পাচ্ছিস আমাকে। কেন বলতে চাই না আমার থেকে সেটা খুব ভালোভাবে আপনি জানেন। ভয়ের এই জন্যই পাচ্ছি কারণ আমি চাই না আমার জন্য আব্বু আম্মু আর কোনো কষ্ট পাক। আমি ওদের কথা দিয়েছি আপনার সামনে আমি আর আসবো না, কিন্তু বারবার আপনি নিজেই আমার সাথে কথা বলতে আসেন। কি সমস্যা হয়েছে বলুন তো? নাকি ফিরে আসি দেখে খুব বেশি খারাপ লাগছে? তুই এমন করে কথা বলছিস কেন? আমি একবারও বলেছি তুই ফিরে এসেছিস বলে আমার খারাপ লাগছে? উল্টো আমি কতটা খুশি হয়েছি সেটা তোকে আমি কি করে বোঝাবো? নীলাশার কান্না জড়িত কণ্ঠে কথা শুনে ঈশান খানিকটা অবাক হলেও তারপর পুরনো কথাগুলো ভেবে বলল, তাহলে মনে হয় অপমান করাটা কম হয়ে গেছে, তাই না? দেখেন, আমি আর এইসব বিষয় নিয়ে আর সামনের দিকে এগোতে চাই না। আপনাকে হাত জোর করে বলছি, প্লিজ আমাকে অন্তত এই শহরটাতে থাকতে দিন। আমি কথা দিচ্ছি ভুলেও আপনার সামনেও আসবো না। ঈশান কথাগুলো শেষ করে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। নীলাশা বুঝতে পারল ঈশান কতটা পাল্টে গেছে, যার জন্য নীলাশা ওর সাথে কথা বলতে আসলে ঈশান এতটা ভয় পায়। আজকে নীলাশার এই মুহূর্তে সেদিনের করা নিজের ব্যবহারগুলোর কথা মনে পড়তেই চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। তারপরও নিজেকে সংযত করে রেখেছে। নীলাশা ক্লাসের দিকে চলে গেল। ভাবলো কলেজ ছুটি হলে আবারও ঈশানের সাথে কথা বলবে, কারণ নীলাশা এখন কেমন জানি এক প্রকার অস্থির হয়ে পড়েছে ঈশানের সাথে কথা বলতে না পেরে। হয়তো ওর চুপ করে যাওয়াটা মেনে নিতে পারছে না। মানুষটা যখন পাল্টে যায় না তার আগে তার ভিতরের রুহুটা বহুবার বদলে থাকে। বারবার বলতে থাকে, খুব বেশি অবহেলা করো না প্রিয়। এখন যে মানুষটাই তোমার সাথে কথা বলার জন্য ছটফট করে না, একটা সময় যদি সে চুপচাপ হয়ে যায় না, সেটা মেনে নিতে পারবে না। আর ভুলেও যদি তাকে ভালোবেসে ফেলো, এই অবহেলায় সেদিন তার কথাটা মনে করাবে। তো সেদিন ক্লাস থেকে ঈশান সবার আগেই বের হলো। তারপর যখনই ক্যাম্পাস থেকে বের হতে যাবে, নীলাশা আবার এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান চলে যেতে নিলেই নীলাশা ওকে আটকাতে হাত ধরতে গেলে ঈশান হাতটা সরিয়ে নেয় আর বলে, আপনার এরকম অদ্ভুত ব্যবহারের কারণটা কিন্তু আমি বুঝতে পারছি না। আপনি হয়তো চান না আমি এখানে থাকি, তাই না? ঈশান, তুমি এমন করে কথা বলছো কেন? আমি বুঝতে পারছি তুমি আমার উপরে রাগ করে আছো। প্লিজ এমনটা বলিও না, আমার খুব কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। বিশ্বাস করো, আমি সেদিন ভুল করে এমন কাজ করেছি। আমি তো রাগের মাথায় এসব বলে ফেলেছিলাম, কিন্তু কে জানতো একটা সময়ের জন্য নিজেকে কষ্ট পেতে হবে। আর বুঝতে পারবো আমি তোমাকে। নীলাশা কথাটা শেষ হওয়ার আগে ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, ব্যাস, আর বলবেন না। অন্তত এখন বলবেন না আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। সেটা কারো হোক, কিন্তু আপনার মুখে মানাবে না। এই মিথ্যেটা কি না বললেই নয়? কি দরকার এসবে? যে মানুষটা আপনার মায়াটা কাটাতে চাইছে তাকে কেন আবার এসব কথা বলে মিথ্যা মায়াতে জড়াতে চাইছেন? বিশ্বাস করো, আমি সত্যিই বুঝতে পারছি তুমি আমাকে কতটা ভালোবাসতে। আর এখন আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। একটাবার আমার কথাটা শোনো, আমি ভুল করেছি তোমার সাথে এমন বিহেভ করে। ঈশান, একটাবার তাকাও আমার চোখের দিকে, দেখো এই চোখে শুধু তোমার জন্য ভালোবাসাটাই আছে। না না, আমি কাউকে বিশ্বাস করি না, আর কারোর মায়ায় পড়তেও চাই না। আপনার চোখের দিকে তাকানোর সাহস আমার নেই। আর আপনি আমাকে ভালোবাসেন, আমি সেটা কখনোই বিশ্বাস করব না। সব ভুল আমার, সব দোষ আমার। যেখানে নিজের মনটাই বেহা, সেখানে অন্য কারো দোষ দিয়ে কী লাভ? দয়া করুন ম্যাডাম, অন্যায় করেছি আপনাকে ভালোবাসার মতো বড় ভুল করে, যার মাসুলটা আমাকে এখন দিতে হচ্ছে। দয়া করে আমাকে এসব মায়ায় জড়াতে আসবেন না। আমি সবটা ভুলে যেতে চাই।
নীলাশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজকেও বুঝতে পারছে ঈশান সেদিন কতটা কষ্ট পেয়েছিল, যার জন্য ওর এমন পাল্টে যাওয়া। না হলে যে মেয়েটার, যার জন্য ছেলেটা নাকি এত পাগল ছিল, সব সময় তার পিছনে পড়ে থাকতো, এখন সেই ছেলেটাই তার ভালোবাসার মানুষটার সাথে কথা বলতেও সংকোচ বোধ করছে। ঈশানের এমন পাল্টে যাওয়াতে নীলাশা প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তাই ও ঈশানের একটা হাত দুহাতে নিয়ে চুমু দিয়ে বলতে লাগলো, বাবু, আমি ভুল করেছি, তার জন্য যত পারো আমাকে শাস্তি দাও। তারপরে এমন কথা বলো না। আমি নিতে পারছি না তোমার অবহেলাগুলো। তোমার পাল্টে যাওয়াতে আমি বুঝতে পারছি আমি জীবন থেকে কি হারিয়ে ফেলেছি। বাবু, এখনো কিছু শেষ হয়নি। আমি ভুল করেছি, তার জন্য দরকার পড়লে তোমার পা ধরে মাফ চাইবো, তারপর আমাকে মাফ করে দাও। প্লিজ এমন করবেন না। আব্বু আম্মু জানতে পারলে ওরা অনেক কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আপনি যদি না চান তাহলে আমি এখান থেকে চলে যাব। আপনার সামনেও আর কখনো আসবো না। কি করব বলেন, নির্লজ্জ তো। তাই বারবার না চাইতেও আপনার সামনেই পড়েই যাই। নিজের কথাটা রাখতে পারি না। বললাম তো, আপনি কোনো ভুল করেননি, ভুল আমি করেছি। আপনার মতো একটা সিনিয়র মেয়েকে ভালোবাসার মতো অপরাধ আমার দ্বারা হয়েছে। ঈশান জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে তাড়াহুড়ো করে কলেজ থেকে বেরিয়ে গেল। নীলাশা কান্না করতে করতে সেখানেই বসে পড়ল। আজকে নিজের কাজের জন্য নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। নীলাশা শুধু ভাবছে এখন কি করে ঈশানের সাথে কথা বলবে। ও তো প্রচণ্ড পরিমাণে রেগে আছে। তো নীলাশা বাসায় এসে বারবার শুধু ভাবছিল, এখন কি করবো? পিচিটা তো প্রচন্ড রেগে আছে আমার উপরে, একটুও কথা বলতে চাইছে না। ওর রাগটা ভাঙাবো কি করে? নীলাশা ভাবলো ঈশান ওকে ভালোবাসে, তাই যতই রাগ করে থাকুক বেশি দিনে ওকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আগে ঈশান যেমন নীলাশাকে ওকে বারবার ডিস্টার্ব করতো, এখন ঠিক তেমনইভাবেই নীলাশাও ঈশানকে নিজের ভালোবাসার কথাগুলো বলে যাচ্ছে। ঈশান প্রথম দিকে অবাক হলেও ভেবেছিল এমনটা হয়তো হবারই ছিল, কারণ আঘাত জিনিসটা দেয়ালের দুইটা দিক, একদিকে আঘাত করলে আরেকটা দিক ঠিকই ভেঙে পড়ে। তো প্রতিদিনের জন্য নীলাশা ঈশানের সাথে কথা বলতে আসে, তারপর ঈশানের ইগোটাকেও ও প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল, তাই ওকে জড়িয়ে ধরে তখন ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিয়ে থাপড় মারতে হাত উঠিয়ে তারপর নামিয়ে নেয়। তখন নীলাশা কান্না করে দেয় আর বলতে শুরু করে, থামলে কেন? মারো, মেরে ফেলো আমাকে, তারপরেও একটাবার আমাকে মাফ করে দাও। আমি তো ভুল করেছি। তখন বলতাম সম্ভব না তোমার আমার রিলেশন হোক, কিন্তু এখন তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। থাকতে পারছি না তোমাকে ছেড়ে। তোমার এরকম পাল্টে যাওয়াটা মেনে নিতে পারছি না। একটাবার মাফ করে দাও, তোমার সব অভিমান ভুলে দিব আমার ভালোবাসা দিয়ে। তাহলে সেদিন কেন মনে পড়েনি, এখন কেন মনে পড়ছে? বলেছিলাম না, খুব বেশি অবহেলা করলে এরকমটাই হবে। এখন আর এসব কথা বলে কোনো লাভ হবে না, অনেক দেরি হয়ে গেছে। প্লিজ দয়া করুন আমার প্রতি, আর করুণা করে আমার প্রতি মায়াটা বাড়াতে আসবেন না। আমি চাই না আপনার মায়ে পড়তে। একটাবার যে মায়াটা কাটিয়ে উঠতে পেরেছি, সে মায়াতে দ্বিতীয়বার পড়লে আর কাটাতে পারবো না, একেবারে নিঃশেষ হয়ে যাব। তুমি যদি আমাকে বারবার ফিরিয়ে দাও তাহলে আমি সত্যি কিছু একটা করে ফেলবো। আমি জানি তুমি এখন আমাকে কতটা ভালোবাসো। থাকতে পারবে না আমাকে ছাড়া। প্লিজ কলিজা, এভাবে দূরে সরিয়ে দিও না। সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি কি করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি কাউকে ভালোবাসি না, আর যেটা ছিল সেটা ভুলে গেছে। এখন নতুন করে কিছু ফিরে পেতে চাই না। আমাকে এসবের মধ্যে জড়াবেন না, দয়া করুন আমাকে। আপনি যদি আমাকে বারবার ডিস্টার্ব করেন তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। সেটা যদি চান তাহলে সরাসরি বলে দিতে পারেন। তুমি এমন করে বলছো কেন? আমি একটাবার কি বলেছি আমি তোমাকে চাই না, তোমাকে দূরে সরিয়ে দিতে চাই? কেন এমন পাগলামি করছো বলো তো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। থাকতে পারছি না তোমার থেকে দূরে। তুমিও তো ভালো নেই, তাহলে কেন দূরে সরিয়ে দিতে চাইছো? আমি আপনাকে দূরে সরিয়ে দেইনি, আপনি নিজে থেকেই সরে গেছেন। তাহলে এখন আবার কি এমন হয়েছে সেই আমার কাছে ফিরে আসতে চাইছেন? প্লিজ আর অন্তত এই নাটকটা করবেন না, সেটা সহ্য করতে পারবো না। ঈশা নীলাশাকে উপেক্ষা করে চলে যায়। সেদিন নীলাশা কান্না করতে করতে বাসায় যায়, তারপর রুমে গিয়ে সব কিছু ভাঙচুর করতে শুরু করে। ভাঙচুরের শব্দ পেয়ে নীলাশার আম্মু এসে ওকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না।
তখন নীলাশাকে শান্ত করার জন্য আম্মু ওকে জড়িয়ে ধরে। তখন নীলাশাও আম্মুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে ওঠে। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, মামুনি, তুমি শান্ত হও। কি হয়েছে আমাকে বলো। দেখো, আমি সব ঠিক করে দেব। আমার মামুনিকে কে কি বলেছে একটাবার বলো। আমি সব শেষ করে ফেলবো, সব ভেঙে ফেলবো। আমি কিচ্ছু চাই না, আমি শুধু ওকে চাই। আম্মু, আম্মু, ও না আমাকে একটু ভালোবাসে না। আমাকে আমাকে এখন আর চায় না। ও নাকি এখন আর আমার আমার মায়া পড়তে চায় না, তাই আমাকে বারবার ইগনোর করে। ও নাকি আমাকে ভুলে গেছে। তুমি বলো না ও মিথ্যে বলছে? ও তো আমাকে ভালোবাসতো, তাই না? বলো, তারপরে কেন এমন বলছে? হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে সব বলে দেব। তার আগে তুমি শান্ত হও। মামুনি, আমি সব বুঝতে পারছি, কিন্তু কে কি বলেছে আর কাকে ভালোবাসো যে তোমাকে এত বেশি ইগনোর করছে? আমাকে বলো। আমি তো কিছুই জানি না। তুমি তো আমাকে কিছুই বলনি। বুঝতে পারছিলাম আমার মামুনিটা আপসেট, আর আজকে সেটাই সত্যি হয়েছে। কিন্তু বলো আমাকে, কিসের জন্য এমনটা হয়েছে? একবার বলো, আমি সব ঠিক করে দেব। নীলাশা কান্না করে করে 1 বছর আগে থেকে আজ অবধি ওদের মাঝে ঘটা সকল ঘটনা বলল। সব শোনার পর আম্মু কিছুক্ষণ চুপ করে রইল। আম্মু, ভেবেছিলাম আব্বু আর তুমি কখনো আমাদের মেনে নেবে না। তার উপরে আমি আমি যেদিন থেকে জানতে পেরেছি পিচ্চিটা আমাকে ভালোবাসে, সেদিন থেকে কেন জানি ওকে অবহেলা করতে শুরু করেছি। আমি জানি না কেন এমনটা করেছি। তারপরে যখন ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তখন থেকেই ও আর আমার কাছে আসছিল না। ভালোবাসি বলে আমাকে ডিস্টার্বও করছিল না। তখন থেকে আমি ওকে অনেক মিস করতে শুরু করি। প্রথম কয়েকটা দিন সেটা সেটা বুঝতে পারিনি, কিন্তু ওর শূন্যতা আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আর এখন পিচ্চিটাকে এত বেশি করেছে, কিন্তু ও এখন আমার থেকে দূরে সরে যেতে চায়। আমি বুঝতে পারছি ও আমাকে কতটা ভালোবাসতো, যার জন্য আমাকে দেওয়া কষ্টটা দিতে পারেনি। ওর পাল্টে যাওয়াতে বুঝতে পারছি আমি ওকে ভালোবাসি। আম্মু, আম্মু, আমি না ওকে ছাড়া থাকতে পারবো না। আম্মু, আম্মু, ও আমাকে এমন করে ইগনোর করছে যেটা আমি নিতে পারছি না। তুমি তো জানো আমি সব সহ্য করে নিতে পারি, কিন্তু কারোর অবহেলাটা সহ্য করতে পারি। তুমি ওকে বলো না আমাকে এভাবে কষ্ট না দিতে। আমি কারো অবহেলা নিতে পারি না। একটু বলো না ওকে আমাকে যেন আর কষ্ট না দেয়, তাহলে না আমি মরে যাবো। মামুনি, পাগলামি করো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি তো এই বিষয়টা আমাদের আগে বলনি। আর তুমি যেটা করেছো সেটা তো এক প্রকার অন্যায়। ও তোমাকে ভালোবাসতো, তাই বলে তুমি ওকে এভাবে সবার সামনে ছোট করবে, অবহেলা করেছো। তুমি ওকে বুঝিয়ে বলতে পারতে, তাতেই তো আর ঈশান তোমাকে ডিস্টার্ব করতো না। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আর আমি চাই এখনো আবার আমাকে সেই আগের মতোই ডিস্টার্ব করুক, বারবার ভালোবাসি কথাটা বলুক, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। তুমি ওকে একটু বলো না আগের মতো করে যেন, যাতে আমি যেন এমনটা মানতে পারছি না। ও কেন পাল্টে গেল বলো? মামুনি, তুমি যেটা করেছো তারপর ঈশানের রাগ করাটাই স্বাভাবিক। আর সেদিন সবার সামনে ওকে অপমান করেছো, সেটাও ঠিক আছে, কিন্তু ওর বাসায় গিয়ে বিষয়টা না বললেও পারতে। আমি কি জানতাম নাকি যে পিচিটাকে শেষ পর্যন্ত আমি ভালোবেসে ফেলবো, আর কত এত বেশি ভালোবাসবো, একটা মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারবো না। আমার উপরে প্রচন্ড রাগ করে আছে, যেটা আমি নিতে পারছি না। আমার কাছে অসহ্য লাগছে, মনে হয় এর থেকে মরেই যাই আমি। মামুনি, এসব উল্টোপাল্টা কথা বললে হয় না। পাগলামি করো না। তুমি যখন একবার বলেছো ঈশানকে ভালোবাসো, আমরা ওর বাসায় কথা বলবো, কিন্তু তুমি ভুলেও কোনো উল্টাপাল্টা কাজ করবে না। আমি না ওকে ছেড়ে দূরে থাকতে পারছি না। ও আমাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে, আমার সাথে একটুও কথা বলতে চাই না। আমি ওকে বোঝাবো সেই সুযোগটাই আমাকে দিচ্ছে না। তুমি ওকে বলো না ও যেন আবার আমার সাথে আগের মতো কথা বলে। মামুনি, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে বলো? ঈশান তোমার উপর এখন একটু রাগ করে আছে, তাই কথা বলছে না,
কিন্তু তোমাকেই ওর রাগটা ভাঙাতে হবে। আম্মু, আমি ওর ভালোবাসাটা পাওয়ার জন্য সবই করতে পারবো। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। আমি তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমাকে প্রমিস করো উল্টাপাল্টা কিছু করবে না। জানো তো মামুনি, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। আমি বলছি, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো, আর তারপর তোমাদের বিষয়ে ঈশানের আব্বু আম্মুর সাথে কথা বলবো। কিন্তু আমাকে প্রমিস করো কোনো পাগলামি করবে না তুমি। আম্মু, আমি শুধু ঈশানকেই চাই। আমি ওকে ছাড়া একটা দিনও পরিকল্পনা করতে পারছি না। আমার শুধু ওকেই চাই। তুমি যে করেই হোক কিছু একটা করো। আম্মু কিছুক্ষণ নীলাশাকে বোঝালো, তারপর ও একটু শান্ত হলো। অন্যদিকে ঈশান বারবার ভাবছে নীলাশা ওকে যেভাবে ডিস্টার্ব করছে তাতে আব্বু এসব জানতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই ঈশান ঠিক করে নিয়েছে নীলাশা যদি আরেকবার এমনটা করে তাহলে আবারও চট্টগ্রাম চলে যাবে। সেদিন নীলাশা আব্বু বাসায় আসলে ওর আম্মুর কাছে সবটা জানতে পারে। তখন নীলাশাও আব্বুকে কান্না করে বলে সবটা। আব্বু ওকে অনেক বোঝালো ওরা ঈশানের আব্বু আম্মুর সাথে কথা বলবে, কিন্তু তার আগে নীলাশাকে ওদের বাসায় যেতে বারণ করলো। অন্যদিকে ঈশান আর কয়েকটা দিন কলেজে যায়নি। আব্বু আম্মু ওকে জিজ্ঞেস করলে বলেছিল ভালো লাগছে না তাই, কিন্তু বলল না এখন নীলাশা ওকে ভালোবাসার কথাগুলো বলে বলে ডিস্টার্ব করে। তো নীলাশা ঈশানের সাথে না করে দেখা না বলে কথা থাকতে পারছিল না। তাই আব্বু আম্মুর কাছে ঈশানের কথা বললে ওরা বারণ করে ওদের বাসায় যেতে, কিন্তু নীলাশা ঈশানকে একটা নজর দেখার জন্য ওদের কথা না শুনেই ওদের বাসায় চলে যায়। তারপর গিয়ে ঈশানের আব্বু আম্মু ডাইনিং রুমে বসে আছে। নীলাশাকে দেখেই আব্বু আম্মু বেশ অবাক হয়। সে এসেই বলতে শুরু করে, আঙ্কেল আন্টি, তোমাদের ছেলে কোথায়? কেন মামনি, ঈশান আবার তোমার সাথে কোনো বাজে বিহেভ করেছে? আমাকে বলো, আমি ওকে বকা দিয়ে দেব। তারপর ওকে ডিস্টার্ব করো না। এমনিতেই ছেলেটার মন খারাপ করে আসে। রিপিট, এমনিতেই ছেলেটা মন খারাপ করে আসে। 2 দিন যাবৎ বাসা থেকে বের হচ্ছে না। তারপর তুমি এমন কিছু করো না যার জন্য ছেলেটা আবার কষ্ট পায়। আন্টি, তুমি এসব কি বলছো? ঈশান কিছুই করেনি, প্লিজ এমন করে বলিও না। মামনি, আমি বুঝতে পারছি ঈশান হয়তো আবারও তোমার সাথে কোনো মিসবিহেভ করেছে, যার জন্য তুমি বাসায় আসলে। আন্টি, আমার কথা শোনো। তোমার ছেলে কোনো অন্যায় করেনি। আমি কি তোমাদের বাসায় আসতে পারি না বলো? আমাকে বলো কি হয়েছে, তারপরও ওকে ডিস্টার্ব করো না প্লিজ। আন্টি, তোমরা আমার কথাটা কেন বুঝতে চাইছো না? আমি বলছি ঈশান কোনো ভুল করেনি সেই দিন, উল্টো ভুল করেছি আমি। বুঝতে পারিনি তোমার ছেলেটাকে আমাকে এতটা ভালোবাসে, সেটা একবারও বোঝার চেষ্টাই করিনি। সবসময় শুধু অপমান আর অবহেলা করে গেছি। তোমরা কেন আমাকে বুঝতে চাইছো না? আমি কি চাই এখন, কি পেলে খুশি হব, তোমরা একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। মামনি, কি হয়েছে তোমার বলো তো? তুমি এমন করে কথা বলছো কেন, আর কান্না করছো কেন তুমি? আমি এত কিছু জানি না। আমি তোমার ছেলেকে ভালোবাসি আর ওকেই চাই। এখন তোমরা কি করবে তোমরা জানো। আব্বুর সাথে তোমরা কথা বলে নিও। আমি শুধু তোমার ছেলেকে চাই আর কাউকে না। এর থেকে বেশি কিচ্ছু জিজ্ঞেস করো না। আমি বলতে পারবো না। তোমার ছেলে আমার উপরে অনেক রাগ করে আছে, একটুও কথা বলে না আমার সাথে। আজকে 2টা দিন যাবত আমি ওকে দেখি না। আমার ভিতরে কি চলছে সেটা আমি শুধু শুধু আমিই জানি। প্লিজ তোমরা আমাকে বলো ঈশান কোথায় আছে। হয়তো ছাদে আছে। নীলাশা দৌড়ে ছাদের দিকে চলে গেল। আব্বু আম্মু দুজনের দিকে তাকাচ্ছে। অন্যদিকে ঈশান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আর এরই মাঝে নীলাশা ছাদে চলে আসে। খেয়াল করে ঈশান হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখ মুছছে। এমন কিছু দেখেই নীলাশা বুঝতে পারল ও ভিতরে ভিতরে কতটা কষ্ট পাচ্ছে। নীলাশা দৌড়ে গিয়ে ঈশানকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কারো হঠাৎ এরকম কর্মকাণ্ডে ঈশান একটু ভয় পেয়ে গেল। তারপর নীলাশাকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, কে আপনি? হঠাৎ এমন করছেন কেন? ঈশান নীলাশাকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে ফিরল। নীলাশা কান্না করে পুরো চেহারাটা 12টা বাজিয়ে ফেলেছে। এখনও কেমন ফুপিয়ে উঠছে। ঈশান মায়াভরা দৃষ্টিতে নীলাশার দিকে তাকিয়ে রইল। ও নিজের আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে আবারও ঈশান খুব শক্ত করে আঁকড়ে ধরল। ঈশানের ভিতর এক নিমেষের জন্য একটা অনুভূতি ঝড় বয়ে গেল। ও চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। নীলাশা ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। ঈশান কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এবার নীলাশা নিজে থেকেই বলতে লাগলো, বাবু,
আমি বড় ভুল করেছি, অনেক অন্যায় করে ফেলেছি। আমি আর কখনো এরকম ভুল করবো না। দেখো, আমি স্বীকার করছি অন্যায় করেছি। তার জন্য তুমি যতবার আমাকে শাস্তি দাও, তারপর আমাকে ছেড়ে দূরে যেও না। তুমি তো জানো আমি কতটা রাখি একটা মেয়ে। আমার অহংকারটা একটু বেশি, যার জন্য আমি বুঝতে পারিনি যে পিচিটা আমাকে এত ভালোবাসে। তাকে আমি একটা সময় ভালোবেসে ফেলবো, একটা মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারবো না। ঈশান পাথরের মতোই চুপচাপ নীলাশার কথাগুলো শুনে যাচ্ছে। একটা সময় নীলাশা আরও জোরে জোরে কান্না করতে লাগলো। ও বুঝতে পারছে এত সহজে ঈশানের রাগটা ভাঙবে না, তাই আবারও বলতে লাগলো, বেবি, তুমি কথা বলছো না কেন? প্লিজ একটু কথা বলো আমার সাথে। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল করবো না। দেখো, এবার থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। নীলাশা ভুলে কথাটা মুখে আনতেই ঈশানের মনে পড়ে গেল নীলাশা সেদিন কি করেছিল। বলেছিল ও নাকি নির্লজ্জ বেহায়া কুকুরের মতো বারবার নীলাশার সামনে যায়। তাই ঈশান জোর করে নীলাশাকে ছাড়িয়ে নিল। তারপর ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, আপনি আবার আমার সামনে এসেছেন? আপনাকে না আমি বারণ করেছিলাম আমাকে ডিস্টার্ব করবেন না? আপনি কি চান বলেন তো? বেবি, তুমি বুঝতে পারছো না তোমাকে চাই। কলিজা, প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। আমি বুঝতে পারছি তুমি আমার উপরে রাগ করে আছো। প্লিজ জানটা আমাকে আমাকে একটাবার বুকে জড়িয়ে নাও। তুমি জানো এই দুটা দিন আমি তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। কেন আমাকে এমন করে কষ্ট দিচ্ছ? প্লিজ মাফ করে দাও আমাকে। হ্যাঁ, আমি পাগলামি করেছি, সেটা আগে। এখন বুঝতে পারছি আপনি অহংকার থেকে ভাবছেন আমাকে ভালোবাসেন, কিন্তু একটা সময় পর আপনার মনে হবে আপনি আজকে যে কাজটা করেছেন সেটা পাগলামি, তখন আবার দৌড়ে ছেড়ে যেতে চাইবেন। আমি তো বলছি আমি আর আপনার মায়ে চড়াতে চাই না। একবার এই মায়াটা কাটাতে অনেক কষ্ট হয়েছে, ভুল করেছি আপনাকে ভালোবাসার মতো একটা কাজ করে। অন্যায় হয়েছে আমার। আমি তো আপনার সামনে যাই না, তারপরও আপনি বারবার কেন আমার কাছে আসেন? ভালোবেসে কথা বলতে তুমি কেন বুঝতে চাইছো না? যেন আমি তোমাকে তোমাকে ছাড়া থাকতে পারছি না। মরে যাব, সত্যি মরে যাব। একবার আমাকে একটু জড়িয়ে নাও বুকে, কলিজা। বলছি না আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমি তো আপনাকে বলে দিয়েছি আপনাকে আমি আর চাই না। ও, তার মানে আমার কিছু হয়ে গেলে তোমার তাতে কিচ্ছু যায় আসে না, তাই তো? না, যায় আসে না, কারণ আগে ভালোবাসাটা কি ছিল সেটা এখন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আপনাকে আর কতবার বললে বিশ্বাস করবেন? আপনাকে আমি আর ভালোবাসি না, আর ফিরে পেতেও চাই না। আমি বুঝতে পারছি তুমি আমার উপরে রাগ করে এমন কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি প্রমাণ দিয়ে দেবো তোমাকে কতটা ভালোবাসি। আমি আবেগ আর অহংকার থেকে এরকমটা বলছি না, সেটা তোমাকে বুঝিয়ে দেবো। এসে আমি তোমাকে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি ভাবার জন্য। তারপরে আর হয়তো আমার সাথে তুমি চাইলেও কথা বলতে পারবে না। বললাম তো আপনার যা খুশি তাই করেন, তারপরও এখান থেকে চলে যান। নীলাশার বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে। ও মানতে পারছে না ঈশান এতটা পাল্টে গেছে। বুঝতে পারছে ঈশান ওর কথা বিশ্বাস করবে না। ও ছাদের রেলিং এর কাছে চলে আসে। এরই মাঝে ঈশানের আর নীলাশার আব্বু আম্মু ছাদে চলে আসে। নীলাশাকে এমন কিছু করতে দেখে নীলাশার আম্মু চিৎকার দিয়ে ওঠে, মামুনি, প্লিজ এমন কাজ করো না। আমি বলছি ঈশানকে বোঝাবো, তুমি নিজের কোনো ক্ষতি করো না। নীলাশার আম্মুর কথাতে ঈশান তৎক্ষণাৎ ওর দিকে তাকায়। তারপর দৌড়ে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। নীলাশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, ছেড়ে দাও আমাকে, আমাকে একদম ছবে না। তুমি না আমাকে ছেড়ে ভালো থাকতে পারবে? আমি মরে গেলে তোমার কিচ্ছু যায় আসে না, তাহলে কেন আটকাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। আমাকে ভালোবাসো, যেখানে যেখানে নিজে বলতে সেখানে একটাবার আমাকে মাফ করতে পারছো না। ছেড়ে দাও আমাকে, আমি আর এই জীবন রাখবো না। যেখানে তুমি আর আমাকে ভালোই বাসো না, সেখানে আমি বেঁচে থাকতে চাই না। পাগল হয়ে গেছেন আপনি? কেন এরকম করছেন? আমি তো আপনাকে ভালোবাসি না, তারপরেও কেন এরকমটা করছেন? নিজেকে শেষ করে দিতে চাইছি, তোমাকে ভালোবাসতে পারিনি তাই এমনভাবে তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছি। ছেড়ে দাও আমাকে, আমি বাঁচতে চাই না। নীলাশা বারবার ঈশানের থেকে ছোটার চেষ্টা করছে। তাই ঈশান আর উপায় না পেয়ে ওকে শান্ত করার জন্য সহজ একটা থাপ্পড় মেরে দিল। তারপর দুই বাহুতে ধরে রাগী কণ্ঠে বলতে লাগলো, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি আপনাকে না ভালোবাসলে তাতে কিছু যায় আসে না। আপনি তো আব্বু আম্মুর একমাত্র মেয়ে, আপনার কিছু হলে ওদের কি হবে? ও, তার মানে তুমি আমাকে একটুও ভালোবাসো না তো? এত বড় ঘৃণা করো আমাকে?
নীলাশার কথায় ঈশান মাথা নিচু করে নিল ও ঈশানকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। এবার আব্বু আম্মু এসে ওদের সামনে দাঁড়ালো আর ঈশানের আব্বু বলল, দেখো আব্বু, যা হবার হয়ে গেছে। আমরা তোমাদের সম্পর্কে কোনো বাধা হব না। আমরা তোমাদের সম্পর্কের অনেক হ্যাপি। কিন্তু আব্বু, তুমি তো সেদিন... সেই দিন আমি এসব কথা বলেছিলাম কারণ নীলাশা তখন তোমাকে ভালোবাসতো না, তার জন্য তুমি কিছুদিন কষ্ট পেয়েছো। এখন নীলাশাও তোমাকে ভালোবাসে আর ও বুঝতে পেরেছে তুমি ওর লাইফের কি ছিলে। এখন সবটাই মেনে নাও আর ওকে ভালোবাসার চেষ্টা করো। ঈশান চুপ করে আছে। এবার নীলাশা আব্বু এসে ওর কাঁধের উপর হাত রাখলো। তখন ঈশান ওনার দিকে তাকাতেই উনি একটু মুচকি হাসি দিয়ে বললেন, ঈশান, আমি ভেবেছিলাম তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, কিন্তু মেয়েটা তোমাকে ভালোবাসে, তাই ছুটে এসেছি তোমার কাছে। তাহলে বুঝতে পারছো আমার পাগলি মেয়েটা তোমাকে কত ভালোবাসে। দয়া করে ওকে আর কষ্ট দিও না আব্বু। নীলাশা বুঝতে পারল সবাই রাজি ওদের সম্পর্কে, কিন্তু ঈশান এখনও রাগ করে আছে। তাই ও ঈশানের মুখের দুপাশে হাত দিয়ে বলল, বাবু দেখো, সবাই আমাদের সম্পর্কে রাজি আছে। তুমি চাইলে আমাকে আজকে বিয়ে করে নিতে পারো। বলো না কলিজা, তুমি আর আমার উপরে রাগ করে থাকবে না। দেখো, আমি এখন অনেক অনেক ভালো মেয়ে হয়ে যাব, আর একটুও রাগারাগি করবো না। আমার শুধু তোমার ভালোবাসাটাই চাই। তারপরও তুমি আমার উপরে এত রাগ করে দেখো না। আমি বলছি আর কখনো এরকম পাগলামি করবো না। প্লিজ একটু একটু কথা বলো। তুমি আগে বলো আমাকে ভালোবাসো আর কষ্ট দেবে না। খালো, আমি ভালোবাসি না, তুমি আমাকে অনেক ভালোবাসো। এখন সেটা বলতে হবে, প্লিজ বেবি বলো না। এবার আম্মু ঈশানকে বোঝাতে লাগলো আর নীলাশাকে মেনে নিতে বলল। নীলাশা ফুপিয়ে ফুপিয়ে উঠছে, তাই ঈশান ভাবলো আর চুপ করে থাকাটা ঠিক হবে না। ও আব্বু আম্মুকে ইশারায় চলে যেতে বললে সবাই চলে গেল। ঈশান নীলাশাকে ছাড়িয়ে নিয়ে ওর মুখের দুপাশে হাত দিয়ে ওর চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন? তুমি আগে বলো আমাকে ভালোবাসো আর কষ্ট দেবে না। আরে বাবা, আপনি তো আমাকে ভালোবাসেন। খালো, আমি ভালোবাসি না, তুমি আমাকে অনেক ভালোবাসো। এখন সেটা বলতে হবে, প্লিজ বেবি বলো না। আমি আর কাউকে এই কথাটা বলবো না ভেবেছি, বুঝে নিন। ঈশানের এমন দ্বারা কথায় নীলাশা আবারও ভ্যাবা করে কান্না করে দিল আর বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে বলতে লাগলো, তুমি এখন আমার উপরে রাগ করে থাকবে? অনেক অন্যায় করেছি আমি, তাই না? ঈশান আর চুপ করে থাকতে পারল না। নীলাশাকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, তাহলে বুঝতে পারছেন তো আমি এই কয়েকটা দিনে কতটা কষ্ট পেয়েছি। একটা বছর হয়ে গেছে আপনি আমাকে কীরকম ব্যবহার করেছেন, তার উপর এখন বলছেন আপনি আমাকে ভালোবাসেন। তাহলে কি করে বিশ্বাস করব এত কিছুর পর? সরি বলছি, সরি বেবি, আর কখনো এরকম হবে না। দেখো, আমরা খুব শীঘ্রই বিয়ে করে নেব। আচ্ছা ঠিক আছে, এখন কান্না থামান। তুমি এখন আমাকে আপনি করে বলতেছো কেন? আগে না আমাকে তুমি করে বলতে। তাহলে বলো, তুমি করে বলো। বলতেই হবে, এখন না বললে হয় না? না, হয় না। তুমি আমাকে এখন তুমি করে বলবে আর এখনই আমাকে অনেক আদর করে দেবে। কিন্তু আপনি তো চান না আমি আপনার কাছে আসি, আপনাকে আদর করি, আপনাকে স্পর্শ করি। একটা সময় তো নাক চিটকে দূরে সরে যেতেন আমার থেকে। বললাম তো তখন ভুল করে এমনটা করেছিলাম। জানতাম না কি যে এই পিচ্চিটাকে ভালোবেসে ফেলবো। বললাম তো একটাবার বিয়ে হতে দেন, দেখাবো আমি পিচ্ছি কিনা। আমিও দেখতে চাই তুমি কতটা আদর করতে পারো। ওকে, দেখাবো। ঈশান কথাটা বলেই আবারও নীলাশার চোখের পানিগুলো মুছিয়ে দিল। নীলাশা কান্না করে হেঁচকি তুলে ফেলেছে, তাই বারবার বাচ্চাদের মতো ফুপিয়ে উঠছে। ঈশান বুঝতে পারল এত সহজে ওর কান্না থামানো যাবে না, তাই ওর মুখের দুপাশে হাত দিয়ে তারপর ওর চোখের পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নিয়ে তারপর চোখের পাতায় 2টা কিস দিল। নীলা চোখ বন্ধ করে নিল। ও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নীলাশা গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া অনবরত কাঁপছে, যার জন্য ঈশান আর নিজেকে আটকে রাখতে পারল না। ও নীলাশার কোমর জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতে লাগলো। নীলাশার চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো, তারপর 2 হাতে ওর চুলগুলো আঁকড়ে ধরল। তো 7 দিন পরের ঘটনা। এই মুহূর্তে ঈশান এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। খুব ভয় লাগছে ভিতরে যেতে, কারণ নীলাশাকে বাসা থেকে ওদের বাসা অবধি কোলে করে আনতে হয়েছে। তখন ঈশান ওকে ভুলে মুখ ফসকে ময়দার বস্তা বলেছিল।
শুনে নীলাশা প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল আর বলেছিল রুমে আসলে ওর খবর আছে। তাই ঈশান খুব ভয় পাচ্ছে রুমে যেতে। এরই মাঝে আকাশ এসে দেখে ঈশান রুমের সামনে দাঁড়িয়ে আছে। ও একটা ডেভিল হাসি দিয়ে বলল, এই হারামজাদা, এভাবে হাসিস কেন রে? একবার ভেতরে তো যাও, তারপর বুঝতে পারবে কেন হাসছি। আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তোর বাসর ঘরে। কেন রে, তোর মুখে ভালো কিছু আসে না? এমনিতে ভয়ে হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে, তার উপর তুই আবার আরও ভয়টা বাড়িয়ে দিচ্ছিস। এমন কথা আর বলিস না ভাই, আমাকে একটু সাহস দে না দোস্ত। ঈশানের কথায় আকাশ ওর কাঁধের উপর হাত রাখলো আর বলল, শোন, তুই না আমার বন্ধু, তাহলে ভয় পাচ্ছিস কেন? আর যদি বেশি ভয় পাস তাহলে বল, তোর জায়গায় আমি ভেতরে যাচ্ছি। ওরে হরামি, তোকে আমি সাহস দিতে বলছি আর তুই আমার সাথে কমেডি করছিস। কি করব বল, তোর একটা শালিও নেই, তোর সাথে টাঙ্কি মারব। তাতে কি, নীলাশার বান্ধবীরা তো আছে, ওদের সাথে টাঙ্কি মারতে পারবি তো? সেটা অবশ্য খারাপ বলিসনি, কিন্তু ওরা যে রাগী। আরে হারামজাদা, আমি আছি কি করতে, তুই ভয় পাচ্ছিস কেন? দেখ, আমি সবটা ম্যানেজ করে দিব। আচ্ছা শোন, পাগলিটা যেভাবে কেঁপে আছে, রুমে গেলে না জানি কি করে বসে। দেখিস আবার এমন জায়গায় যেন না মারে যার জন্য দেখা গেল কখনো বাবা ডাক শুনতে পেলি না। হরামি, তুই ভালো হবি না তাই না? তোরা তো আমাকে ভালো হতে দিবি না। আমি এত চেষ্টা করি তোদের বোঝাতে একটা বিয়ে করলেই ভালো হয়ে যাব, কিন্তু তোরা রেগে গিয়েও আমার বাসায় বলিস না, তাহলে ভালো হব কি করে? ওরে শয়তান, তোর মধ্যে এমন কিছু চলছে। আচ্ছা শোন, এরপর আমি তোর বাসায় বলে খুব শীঘ্রই তোরও একটা ব্যবস্থা করে দেব। আই লাভ ইউ রে দোস্ত, তোকে আমি এই জন্যই এত বেশি ভালোবাসি। আমি জানতাম তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পারবি। এখন যা, ভেতরে গিয়ে যুদ্ধে নেমে পড়। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বীরপুরুষের জায়গায় সবাই তোকে কাপুরুষ বলবে। আকাশ চলে গেলে ঈশান এক বুক সাহস নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। তখন নীলাশা উঠে এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান ভাবলো নীলাশা এখনই বুঝি ওকে পায়ে হাত দিয়ে সালাম করবে, তাই ঈশান রেডি হচ্ছিল ওকে উঠিয়ে নিতে। কিন্তু ওমা, নীলাশা হঠাৎ করেই ওর পাঞ্জাবির কলার আঁকড়ে ধরল। সাথে সাথে ঈশান বেশ খানিকটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, এ কি ব্যবহার? স্বামীর সাথে এই ব্যবহার মেনে নেওয়া যায় না। কুত্তা হারামি, আজকে তোর ক্লাস আমি নিচ্ছি, তারা তুই আমাকে ময়দার বস্তা বলিস? ঈশান বুঝতে পারলো শুকনো কথায় কাজ হবে না, তাই এখন তেল মারতে হবে। তাই নীলাশাকে শান্ত করতে ওর কোমর জড়িয়ে ধরে আদুরে গলায় বলতে লাগলো, জানো, ওই বউ এত রাগ করে কেন পাগলি? কুত্তা, কি বলি তুই? আমি পাগলি? তোর বউ পাগলি? আরে বাবা, ওই হলো, তুমি তো আমার বউ জানটা, এত রেগে আছো কেন শোনাবো? কুত্তা, তুই সবার সামনে তখন আমাকে আটার বস্তা বলি কেন বল? আরে বাবা, আমি তো মজা করছিলাম। তোর মজার কুষ্টি কিলাই হারামি। আচ্ছা ঠিক আছে, তুমি যা ইচ্ছা কিলাও, আর আমি তোমাকে আদর করি। একদম না, আজকে তুই আমাকে স্পর্শ করতে পারবি না। বউ, ও বউ, এমন শাস্তি দিও না জান, আজকে অন্তত আদর করতে দাও, না হলে সবাই আমাকে কাপুরুষ বলবে। তুই তো কাপুরুষই, নাহলে এতক্ষণ পরে রুমে আসতে না, আরো আগেই আসতি আর এতক্ষণে ইয়েটাও হয়ে যেত। দেখেছো কাণ্ড, আমি বুঝতেই পারি নাই তুমি আমার উপর রাগ করেছো নাকি সুযোগ দিচ্ছ। তা বুঝবে কি করে? তুমি তো একটা গাধা। আমাকে ইনসাল্ট করা, দাঁড়াও দেখাচ্ছি মজা। ঈশান আর নীলাশাকে কিছু বলার সুযোগ দিল না, তার আগেই ওর ঠোঁট বন্ধ করে দিল। আর তারপর এই যে, আপনাদের এত শোনার ইচ্ছে কেন? যান ভাগেন তো, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।